দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যালো? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তাহলে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? আমাদের ওশেনোগ্রাফি ফার্স্ট ক্লাস আমরা ডিসকাস করেছি, সেটা হচ্ছে আমাদের আটলান্টিক ওশান কারেন্টস, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আটলান্টিক মহাসাগরের যে স্রোতগুলো, আটলান্টিক ওশান কারেন্টস। তো আমাদের ফার্স্ট ক্লাস হয়ে গেছে এবং আমরা জানি যে আটলান্টিক মহাসাগরীয় যে স্রোতগুলো বা আটলান্টিক মহাসাগরকে আমাদের নিরক্ষরেখা দুটো পার্টে কিন্তু ভাগ করে। আমি যদি একটু বলে দিই, এই হচ্ছে আমাদের নিরক্ষরেখা। কালিটা বোঝা যাচ্ছে তো? এই হচ্ছে আমাদের 0 ডিগ্রি বা নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা আটলান্টিক মহাসাগরকে দুটো পার্টে ভাগ করে, একটা নর্থ আটলান্টিক আর একটা সাউথ আটলান্টিক। তো দক্ষিণে যে আটলান্টিক মহাসাগরগুলোকে আমরা যে স্রোতগুলো পড়েছিলাম দক্ষিণ দিকে, সেখানে আমরা ফার্স্ট পড়েছিলাম কি, দেখো আমরা জানি যে এটা হচ্ছে আমাদের কুমেরু মহাসাগর বা সাউথ মহাসাগর যাই বলো না কেন, বা আন্টার্কটিক মহাসাগর। সেই কুমেরু মহাসাগর থেকে আমরা জানি যে একটা স্রোত তৈরি হয় কুমেরু মহাসাগর থেকে। এবং এটা যদি কুমেরু মহাসাগর হয় এই সাইডটা, এখানে যে জলটা, এবং আমরা জানি যে পশ্চিম থেকে পূর্ব দিকে এরকম ভাবে একটা বাতাস প্রবাহিত হয়, যেটাকে বলে পশ্চিমা বায়ু। এই পশ্চিমা বায়ুর ফলে এই যে কুমেরু মহাসাগরে যে জলটা আছে, এই সমুদ্রে যে জলটা আছে, সেই জলে একটা স্রোত ক্রিয়েট হয় বা একটা স্রোত তৈরি হয়। সেই স্রোতের ফলেই একটা স্রোত এখানটায় আমরা দেখতে পাবো, যেটা পশ্চিমা বায়ুর ফলেই এই স্রোতটা পশ্চিম থেকে পূর্ব দিকে এরকম ভাবে যায়। এই স্রোতটা যেটা তৈরি হলো এখানটায়, সেটাকে বলা হয় পশ্চিমা স্রোত। এটাকে বলা হয় কি, পশ্চিমা স্রোত। যেহেতু কুমেরু মহাসাগর এটা শীতল, এর ফলে এখানে যে স্রোতটা তৈরি হলো, যে পশ্চিমা স্রোত, এটাও শীতল। এটাকে বলে শীতল পশ্চিমা স্রোত। এবং এই শীতল পশ্চিমা স্রোত যখন এখান থেকে তৈরি হলো, তখন এখানে একটা পার্টে সে বিভক্ত হয়ে যায়। এখানটায় যখন তৈরি হয়, সে এরকম ভাবে একটা পার্টে কিন্তু বিভক্ত হয়ে যায়। এবং এই পার্টটা, এই স্রোতটা এখানটায় অবস্থিত যে ফকল্যান্ড আইল্যান্ড, এবং এটা হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা এবং ফকল্যান্ডের পাশ দিয়ে যায় বা ফকল্যান্ড দ্বীপপুঞ্জের পাশ দিয়ে যায় বলে এই স্রোতটার নাম হচ্ছে ফকল্যান্ড স্রোত, আমরা আগের দিনে বলেছিলাম। তো পশ্চিমা স্রোত যেটা তৈরি হলো সেটা আফ্রিকা, এটা তো আফ্রিকা, আগের দিনই সব বলে দিয়েছিলাম। আফ্রিকার পশ্চিম উপকূলে গিয়ে বাধা পায়, বাধা পেয়ে একটা স্রোত এই উত্তমাশা অন্তরীপ ক্রস করে ভারত মহাসাগরের দিকে চলে যায়। এটা হচ্ছে আমাদের ভারত মহাসাগর। আর আরেকটা পার্ট যেটা এই আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর এরকম ভাবে প্রবাহিত হয়ে আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর উত্তর দিকে, আফ্রিকা উত্তর দিকে যায়। এবং এখানটায় অবস্থিত বেঙ্গুয়েলা যে জায়গাটা, তার জন্য এই স্রোতটার নাম হয়ে গেল বেঙ্গুয়েলা স্রোত। যেহেতু এই স্রোতটা শীতল পশ্চিমা স্রোত থেকেই তৈরি হচ্ছে, তাই এটাকে শীতল বেঙ্গুয়েলা স্রোত কিন্তু আমরা বলবো। তো এই শীতল বেঙ্গুয়েলা স্রোত যখন আরো উত্তর দিকে যায়, এরকম ভাবে আরো উত্তর দিকে যায়, এবং শীতল বেঙ্গুয়েলা স্রোত যখন আরো উত্তর দিকে যায়, এখানে একটা জায়গা পাবো অ্যাঙ্গোলা নামক। এর ফলে এই স্রোতটার নাম হয়ে যায় কি, অ্যাঙ্গোলা স্রোত। এবং অ্যাঙ্গোলা স্রোত কিন্তু তখন কিন্তু আর শীতল থাকে না, এটা অন্য কালি দিয়ে দেখায়। এই অ্যাঙ্গোলা স্রোত কিন্তু তখন আর শীতল থাকে না, তখন এটা হয়ে যায় কি, উষ্ণ হয়ে যায়। কেন? কারণ এই অ্যাঙ্গোলা স্রোতটা নিরক্ষরেখার কাছাকাছি চলে আসে। এই যে নিরক্ষরেখা, আমরা জানি যে নিরক্ষরেখা এই জায়গাটা কিন্তু উষ্ণ, কারণ এখানে টেম্পারেচার বেশি থাকে। এটা আমরা ক্লাইমেট পড়তে গিয়ে বলেছিলাম ইন্ডিয়ান জিওগ্রাফি। ফলে এই অ্যাঙ্গোলা স্রোতটা কিন্তু উষ্ণ হয়ে যায়, এবং এই স্রোতটা কিন্তু আর নিরক্ষরেখা ক্রস করে যেতে পারে না। কারণ আমরা জানি, ক্লাইমেট পড়তে গিয়েও বলেছিলাম
যে আমাদের উত্তর পূর্ব আয়ন বায়ু ঠিক এরকম ভাবে আসে, উত্তর পূর্ব আয়ন বায়ু, আর এই সাইড থেকে যায় কি দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এবং আমরা জানি যে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এই নিরক্ষরেখার কাছে এসে মার্জ হয়, যেটাকে বলে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন বলা হয়। তার মানে দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর ফলে আমাদের অ্যাঙ্গোলার স্রোতটা নিরক্ষরেখা ক্রস করে উপরের দিকে যেতে পারে না। কেন? কারণ এই দক্ষিণ পূর্ব আয়ন বায়ু অ্যাঙ্গোলার স্রোতকে তার নিজের দিকে টেনে নেয়, ফলে সে আর নিরক্ষরেখা ক্রস করে যেতে পারে না অ্যাঙ্গোলার স্রোত। তখন সে বাধ্য হয়ে নিরক্ষরেখা দক্ষিণ বরাবর এরকম ভাবে পূর্ব থেকে পশ্চিম দিকে এরকম বরাবর প্রবাহিত হয়। এই যে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে এই স্রোতটার নাম, যেহেতু নিরক্ষরেখা দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয়, তখন এই স্রোতটার নাম হয়ে যায় দক্ষিণ নিরক্ষীয় স্রোত। ফলে এটা উষ্ণ স্রোত, কারণ এটা নিরক্ষরেখার পাশ দিয়ে প্রবাহিত হয়। আমি সাদা যে কালিগুলো দেখাবো সেই স্রোতগুলি হচ্ছে উষ্ণ। এরপর এই স্রোতটা ঠিক এরকম জায়গায়, এটা তো আমাদের ব্রাজিল, এটা আর্জেন্টিনা, এটা যেটা ব্রাজিল, এখানটা একটা অন্তরীপ আছে, সাউ রক অন্তরীপ। সেই সাউ রক অন্তরীপের কাছে এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা বাধা পায়। বাধা পেয়ে দুটো পার্টে বিভক্ত হয়ে যায়। একটা পার্ট ব্রাজিলের পাশ দিয়ে এরকম ভাবে প্রবাহিত হয়, ফলে এটাকে বলা হচ্ছে ব্রাজিল স্রোত। এবং ব্রাজিল স্রোতও কিন্তু উষ্ণ স্রোত, কারণ সেটা দক্ষিণ নিরক্ষীয় স্রোত থেকেই তৈরি হচ্ছে। এবং আমরা দেখবো যে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার কাছে এই ব্রাজিল স্রোত আর এইদিকে হচ্ছে ফকল্যান্ড স্রোত, এই যে ফকল্যান্ড স্রোত, এই দুটো কিন্তু মিলিত হয়। তাহলে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটা পার্ট আমাদের নিচের দিকে আসলো, কিন্তু আর একটা পার্ট যেটা নিরক্ষরেখা ক্রস করে এরকম ভাবে উপরের দিকে চলে যায়, ঠিক এরকম ভাবে। এটা হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের আর একটা পার্ট। এবং এই বিষয়টা দেখো আমাদের ঠিক অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এই যে আমরা দক্ষিণ আটলান্টিক স্রোতগুলো যেগুলো আমরা পেলাম, সেগুলো দেখো অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু চক্রাকারে আবর্তিত হচ্ছে। এটা যদি 12টা হয়, এটা 3টে, এটা 6টা, এটা 9টা। দেখো অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু ঘুরছে আমাদের এই স্রোতটা। দেখো প্রথমে এই দিকে গেল, তারপরে এই সাইডে গিয়ে এরকম দিকে আসছে, মানে 6, 3, 12, 9 এরকম ভাবে। তার মানে এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু ঘুরছে এই স্রোতগুলো। এই ছিল আমাদের দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোতগুলো, যেটা আমরা শীতল পশ্চিমা স্রোত, শীতল বেঙ্গুয়েলা স্রোত, উষ্ণ অ্যাঙ্গোলা স্রোত, উষ্ণ দক্ষিণ নিরক্ষীয় স্রোত, উষ্ণ ব্রাজিল স্রোত এবং ফকল্যান্ড স্রোত। এটা ফকল্যান্ড স্রোত কিন্তু শীতল স্রোত। এবার আমরা পড়বো উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত। মানে এবার আমরা উত্তর দিকের স্রোতগুলো নিয়ে আলোচনা করব, উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত। এবার আমাদের পয়েন্ট কি হবে? নর্দার্ন আটলান্টিক ওশান কারেন্টস বা উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত। এবার আমরা কি কি পড়বো? দেখো ফার্স্ট যে স্রোতটা আমরা পড়বো, এখানে এবার তাকাও, এখানে একটা স্রোত তৈরি হয়। কি বললাম? যে আমাদের আমরা জানি কি পৃথিবী তো আবর্তিত হয়, তাই না? নিজ অক্ষরেখার ওপর পৃথিবী আবর্তন করে। সেই আবর্তনের ফলে, এবং এখানে কি বায়ু আছে? উত্তর পূর্ব আয়ন বায়ু, এটা হচ্ছে আমাদের নর্থ ইস্ট, আর এটা হচ্ছে সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। সেই উত্তর পূর্ব আয়ন বায়ু এবং পৃথিবীর আবর্তনের ফলে এখানটায়, এই যে এখানে যে জলটা আছে সেখানটায় যে হাওয়ার ফলে, সেই জলে, সেই বাতাসের ফলে, উত্তর পূর্ব আয়ন বায়ুর বাতাসের ফলে এখানেও এই জলে একটা স্রোত তৈরি হয়। এবং এই স্রোতটা তৈরি হওয়ার ফলে ঠিক এই স্রোতটা এরকম ভাবে নিরক্ষরেখা উত্তর দিকে পূর্ব থেকে, এটা তো ইস্ট, এটা তো আমাদের ইস্টের দিক, এটা হচ্ছে ওয়েস্ট, এটা উপরের দিকে নর্থ, এর নিচের দিকে সাউথ। তো পূর্ব থেকে পশ্চিম দিকে ঠিক এরকম ভাবে এখানে একটা স্রোত তৈরি হয়, এবং এটা নিরক্ষরেখার উত্তর দিকে এই স্রোতটা তৈরি হয় বলে এটাকে বলবো উত্তর নিরক্ষীয় স্রোত বা নর্দার্ন ইকুয়েটোরিয়াল কারেন্ট আমরা কিন্তু বলতে পারি। তাহলে উত্তর নিরক্ষীয় স্রোত বা নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট।
তাহলে 1 নম্বর আমরা যে স্রোতটা পড়ব, নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট। আমি ইংলিশে লেখার পয়েন্টগুলো বাংলাতেও বলে দিই। উত্তর নিরক্ষীয় স্রোত। তার মানে 1 নাম্বার যে স্রোতটা পেলাম সেটা হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত বা নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট বা নর্দার্ন ইকুয়েটোরিয়াল কারেন্ট, যাই বলো না কেন। এই উত্তর নিরক্ষীয় স্রোত তাহলে কিভাবে তৈরি হলো, আমরা এখানে কি লিখতে পারি, তোমাকে যদি বলে ভালো করে শোনো, নোট তো পাবে। উত্তর আটলান্টিক মহাসাগর স্রোতের প্রথম যে স্রোতটা পেলাম উত্তর নিরক্ষীয় স্রোত। তো উত্তর নিরক্ষীয় স্রোত কিভাবে তৈরি হয় তুমি এবার কিভাবে লিখবে, যে পৃথিবীর আবর্তন গতি এবং উত্তর পূর্ব আয়ন বায়ুর ফলে যে আমাদের নিরক্ষরেখার উত্তর দিকে এখানে একটা যে স্রোত তৈরি হয় সেই স্রোতের নাম হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত। এবং উত্তর নিরক্ষীয় স্রোতটা পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে এটা কার সাথে মিলিত হচ্ছে, যে সাদাটাকে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটা পার্ট। এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতের যে উত্তর পশ্চিমমুখী যে অংশটা, এই যে এটা তো উত্তর পশ্চিমমুখী, এটা যদি নর্থ হয়, এই যে এই পার্টটা সাদাটা যেটা দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এটা কোন দিকে যাচ্ছে, উত্তর পশ্চিম দিকে। তার মানে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উত্তরমুখী শাখার সাথে মিলিত হয় আমাদের উত্তর নিরক্ষীয় স্রোতটা। তার মানে উত্তর নিরক্ষীয় স্রোত আমাদের কার সাথে মিলিত হলো, আমাদের দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উত্তর পশ্চিমমুখী শাখার সাথে মিলিত হলো। ক্লিয়ার? এটা মিলিত হলো। এবার এই যে মিলিত হলো, মিলন ঘটলো উত্তর নিরক্ষীয় স্রোত এবং আমাদের দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উত্তর পশ্চিম মুখী যে শাখা, এই দুটো যে মিলিত হলো এই দুটো স্রোত, ফলে এই দুটো স্রোত মিলিত হওয়ার পর সেটা দুটো পার্টে বিভক্ত হয়ে যায়। উত্তর নিরক্ষীয় স্রোত শেষ পর্যন্ত দুটো পার্টে বিভক্ত হয়ে যায়। কি কি, কোন দুটো পার্টে বিভক্ত হয়ে যায়? কোন দুটো পার্টে? একটা লেখো অ্যান্টিলেস কারেন্ট। আচ্ছা, এখানে নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট বা উত্তর নিরক্ষীয় স্রোত, এটা উষ্ণ না শীতল বলো তো? ব্র্যাকেটে এটা উষ্ণ লিখবো না শীতল লিখবো? ওয়ার্ম হবে। ওয়ার্ম হবে, উষ্ণ হবে। কেন? কারণ নিরক্ষরেখার কাছে। এবার এই নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট বা উত্তর নিরক্ষীয় স্রোত দুটো পার্টে বিভক্ত হয়ে গেল এখানটায়। একটা হচ্ছে অ্যান্টিলেস কারেন্ট, অ্যান্টিলেস কারেন্ট একটা পেলাম, আমি বাংলাতেও লিখে দিচ্ছি, অসুবিধা নেই। অ্যান্টিলেস কারেন্ট, অ্যান্টিলেস স্রোত। আর আরেকটা হচ্ছে আমাদের অ্যান্টিলেস, আর একটা হচ্ছে ক্যারিবিয়ান স্রোত বা ক্যারিবীয় স্রোতও বলতে পারি। কারেন্ট বা ক্যারিবীয় স্রোতও বল, ক্যারিবীয় স্রোত বা ক্যারিবিয়ান, ক্যারিবীয়, অ্যাকচুয়ালি এটা ক্যারিবীয় স্রোত। তার মানে আমাদের উত্তর নিরক্ষীয় স্রোত দেখো দুটো পার্টে বিভক্ত হয়ে গেল, একটা অ্যান্টিলেস স্রোত আর একটা হচ্ছে ক্যারিবিয়ান বা ক্যারিবীয় স্রোত। তো প্রথমেই এই দুটো পার্টে যাওয়ার আগে আমাদের উত্তর নিরক্ষীয় স্রোতের কতগুলো বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স আমরা যদি একটু দেখে নিই তাহলে একটু সুবিধা হবে। তাহলে উত্তর নিরক্ষীয় স্রোত কি আমার জানা হয়ে গেছে, এবার আমরা ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা একটু দেখে নিই। আমরা যদি একটু বৈশিষ্ট্য যদি একটু দেখে নিই, কি কি পড়তে পারি। 1 নম্বর বৈশিষ্ট্য, আমাদের উত্তর নিরক্ষীয় স্রোতের কি বৈশিষ্ট্য পড়তে পারি আমরা, এর উষ্ণতা, এর টেম্পারেচার যদি আমরা বলি, এর উষ্ণতা, এর উষ্ণতা লিখবো আমরা উত্তর নিরক্ষীয় স্রোতে আমাদের একটু বেশি পয়েন্ট নাম্বার পাওয়ার জন্য। 24 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড,
24 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে এর উষ্ণতা। আর কি লিখতে পারি, এর লবণতা বা স্যালিনিটির পরিমাণ কত, কারণ সমুদ্রে জলে তো লবণ থাকে আমরা জানি। এই স্যালিনিটি বা লবণের পরিমাণ কত যদি আমরা বলি, সেটা 34 পয়েন্ট বা 34.4%। এই লবণের পরিমাণ 34.4% থেকে 36% এরকম থাকে, 36.4% এরকম, 36 এর মিডিলে থাকে। এটা হচ্ছে লবণের পরিমাণ 34.4% থেকে 36.4%, এটা তার লবণের পরিমাণ। এবং এ যদি স্পিড বলা হয়, গতিবেগ কত, এই স্রোতের গতিবেগটা যদি আমরা বলে দিই 8 থেকে 48 কিলোমিটার। দেখো তো আমি এগুলো লেখাচ্ছি, তার মানে তোমাদের সবই মনে থাকবে এমনটা না। তো আমিও জানি কিছুটা ভুলে যাবে, তার জন্য আমি লেখাচ্ছি যাতে কিছুটা মনে থাকলেও নাম্বার বেশি হয়ে যাবে এই পয়েন্টগুলো লিখলে। পার ডে, তাহলে আমরা 1 নাম্বার বৈশিষ্ট্য লিখলাম উত্তর নিরক্ষীয় স্রোতের এর টেম্পারেচার 24 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড, লবণের পরিমাণ 34.4% থেকে 36.4%, আর স্পিড 8 থেকে 48 কিলোমিটার এরকম স্পিড দেখে পার ডেতে, পার আওয়ার কিন্তু নয়, পার ডে। এবং আমাদের এই যে উত্তর নিরক্ষীয় স্রোত, এটা অ্যাকচুয়ালি 2 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর অক্ষাংশে প্রবাহিত হয়। এই যে আমাদের উত্তর নিরক্ষীয় স্রোত, এটা অ্যাকচুয়ালি 2 ডিগ্রি থেকে 5 ডিগ্রি 5 ডিগ্রি উত্তর অক্ষাংশে বা নর্দার্ন যে ল্যাটিচুডে এটা প্রবাহিত হয়, বা উত্তর অক্ষাংশে। উত্তর অক্ষাংশে এটা কিন্তু আমাদের প্রবাহিত হয়, বা এই স্রোতটা আমরা দেখতে পাই 2 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর অক্ষাংশে, কারণ আমরা নিরক্ষরেখার উত্তরেই আছি, যাদের উত্তর অক্ষাংশে। বলো এতটুকু ক্লিয়ার নাকি আগে? হ্যালো, টাইমে জয়েন করো। ঠিক আছে, ঠিক আছে, এবার জয়েন করো। তাহলে কি বললাম আমরা, যে আমাদের 2 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে কিন্তু আমাদের প্রবাহিত হয় এই উত্তর নিরক্ষীয় স্রোতটা। এবার আমরা বৈশিষ্ট্য আলোচনা করলাম, সেই বৈশিষ্ট্য আমাদের এগুলো একটু আমরা খেয়াল রাখবো বৈশিষ্ট্যগুলো, কারণ বৈশিষ্ট্য থেকে আমাদের নাম্বারটা পার্থক্য ঘটবে সবারই সাথে, কারণ সবাই নর্মাল জিনিস সবাই লিখবে। তো তার থেকে বেশি নাম্বার পেতে গেলে আমাকে এই স্যালিনিটির পরিমাণ এগুলো আস্তে আস্তে মুখস্থ হবে, এগুলো হঠাৎ করে হবে না। এত পরিমাণ স্পিড এতটা, এগুলো আস্তে আস্তে মুখস্থ হবে। এবার চলে আসি দুটো পার্টে যে ভাগ হলো, একটা হচ্ছে অ্যান্টিলেস স্রোত। এই অ্যান্টিলেস স্রোত কেন না, অ্যান্টিলেস স্রোত এটা একটু এবার ম্যাপের দিকে তাকাও ভালো করে। এই জায়গাটায় অবস্থিত হচ্ছে আমাদের অ্যান্টিলেস আইল্যান্ড বলে একটা আইল্যান্ড আমরা পাবো, ঠিক এরকম জায়গায়, এই যে গোল করলাম আমি। তো এই স্রোতের পাশ দিয়ে আমাদের এরকম ভাবে একটা স্রোত প্রবাহিত হয়, এরকম ভাবে, এবং সেটা গিয়ে এখানটা একটা স্রোত রয়েছে ফ্লোরিডা স্রোত, সেই ফ্লোরিডা স্রোতের সাথে মিলিত হয়, এটাকে বলা হচ্ছে অ্যান্টিলেস স্রোত। তাহলে অ্যান্টিলেস স্রোত কেন নাম, কারণ এটা অ্যান্টিলেস আইল্যান্ড এখানে অবস্থিত, সেই অ্যান্টিলেস আইল্যান্ডের পাশ দিয়ে এই স্রোত প্রবাহিত হয়ে ফ্লোরিডা স্রোতের সাথে মিলিত হয়। কি বললাম, ফ্লোরিডা স্রোত, আমরা পরেই পড়বো, একটু পরেই পড়বো, ফ্লোরিডা কারেন্ট।
এই ফ্লোরিডা কারেন্টের সাথে অ্যান্টিলেস স্রোত কিন্তু ফাইনালি গিয়ে মিলিত হয়। তাহলে আমাদের অ্যান্টিলেস স্রোতের ক্ষেত্রে কি লিখবো, যে উত্তর নিরক্ষীয় স্রোতের একটি শাখা অ্যান্টিলেস দ্বীপপুঞ্জের বা অ্যান্টিলেস আইল্যান্ডের পাশ দিয়ে প্রবাহিত হয়ে ফ্লোরিডা স্রোতের সাথে মিলিত হয়, এই স্রোতটাকে বলা হয় অ্যান্টিলেস স্রোত। একদম সহজ ভাষায়, যত সহজ ভাষায় বোঝানো যায় তত কিন্তু ভালো নাম্বার আসবে। এবার চলে আসি ক্যারিবীয় কারেন্ট। ক্যারিবীয় কারেন্টটা কি, তাহলে নিশ্চয়ই ক্যারিবীয় স্রোত সাগরের মধ্য দিয়ে প্রবাহিত হয়। দেখো এখানটা একটু ভালো করে লক্ষ্য করো, আমরা এখানে দুটো সাগর পাবো, এই যে এই জায়গাটা বোঝা যাচ্ছে তো প্রত্যেকের, এই যে এই জায়গাটা, এই জায়গাটার নাম কি, ক্যারিবিয়ান সাগর, ক্যারিবিয়ান সি, এই জায়গাটার নাম। যদি ওয়ার্ল্ড ম্যাপ থাকে আমি বলেছি দেখে নাও, ক্যারিবিয়ান সি। অ্যান্টিলেস দ্বীপপুঞ্জ খুঁজে পাবে না, ক্যারিবিয়ান সি দেখতে পাবে। আর এই জায়গাটা, এই যে, আর এখানটা একটা উপসাগর পাবো, এই যে এই উপসাগরটার নাম কি, মেক্সিকো উপসাগর। গালফ অফ মেক্সিকো। এই দুটো জিনিস আমার কিন্তু দরকার লাগবে, গালফ অফ মেক্সিকো। তাহলে দেখো এই যে ক্যারিবিয়ান সাগর, এটা যে ক্যারিবিয়ান সাগর, মাথায় রাখবে যে ক্যারিবিয়ান সাগর, মেক্সিকো উপসাগর, এই ক্যারিবিয়ান সাগর থেকে এখানে যে ঘূর্ণিঝড়টা তৈরি হয় সেটা হচ্ছে হ্যারিকেন। ক্যারিবিয়ান সাগর থেকে যে এখানে যে ঘূর্ণিঝড়টা তৈরি হয় সেটা হচ্ছে হ্যারিকেন ঘূর্ণিঝড় তৈরি হয়, হ্যারিকেন। হ্যারিকেন আমরা নাম শুনেছি ছোটবেলায়, হ্যারিকেন। আর মেক্সিকো উপসাগর, এখান থেকে আমরা জানি যে সমুদ্র থেকেই তো তৈরি হয় ঘূর্ণিঝড়গুলো। এই মেক্সিকো উপসাগর থেকে যে ঘূর্ণিঝড়টা তৈরি হয় সেটা কি বলো, টর্নেডো। মেক্সিকো উপসাগর থেকে যে ঘূর্ণিঝড়টা তৈরি হয় এখান থেকে সেটা হচ্ছে টর্নেডো। আর এটা তো আমাদের নর্থ আমেরিকা, আমরা জানি। এই ক্যারিবিয়ান সি এর দিকে এবার তাকাও, তার মানে অ্যান্টিলেস স্রোতটা কোন দিক দিয়ে গেল সেটা আমার কাছে ক্লিয়ার। তার মানে এটা গেল অ্যান্টিলেস স্রোত, আর আরেকটা পার্ট, দুটো পার্টে বিভক্ত হয়, একটা গেল অ্যান্টিলেস আর আরেকটা হচ্ছে ক্যারিবীয় স্রোত। ক্যারিবীয় স্রোতটা ঠিক এরকম ভাবে আসে, এই যে এরকম ভাবে আসে, এরকম ভাবে সেটা ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করে। এই ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করার পর এবার এখানটা একটু ভালো করে দরকার জুম করতে পারো, কিন্তু এখানটা কিন্তু জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দিই। এই জায়গাটার নাম কি, এই যে আমি একটু এখানটায় দেখাই, এই জায়গাটার নাম কি, এই যে এই জায়গাটা বলো, এটাকে কি বলা হয়, কোন জায়গা, মেক্সিকো। তোমাদের ম্যাপ কিনতে বলেছিলাম কিন্তু, মেক্সিকো, এটা হচ্ছে মেক্সিকোর পার্ট। আর এখানটায় দেখো, দেখো মেক্সিকো দেখো কতটা চলে এসছে, এতটা চলে এসছে কিন্তু। আর এখানটায় জল হালকা একটা মানে স্ট্রেট লাইন আছে। আর এখানটায় অবস্থিত কি, এই জায়গাটায়, ফ্লোরিডা প্রণালী। এই জায়গাটা, এই জায়গাটা একটা ল্যান্ড আছে, এই জায়গাটায়। এটা পুরোটা হয়ে যাচ্ছে, আমি একটু অন্যভাবে গোল করে দেখাই, কিউবা। দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ স্যার। আচ্ছা মাইকটা অফ করো। এই জায়গাটা, এই যে এটা কি, এটা হচ্ছে কিউবা। আর এই হচ্ছে মেক্সিকোর পার্ট, এই হচ্ছে মেক্সিকোর পার্ট, এই দিক দিয়ে সমুদ্রের জলটা যায়। তো এই জায়গাটা হচ্ছে কিউবা। এই কিউবা, দেখো কিউবা একটা ল্যান্ড কিন্তু, আর এটা মেক্সিকো একটা ল্যান্ড। তো দুটো ল্যান্ডের মিডিলে যে লাইনটা আমরা বলবো সেটাকে বলে ইস্থোমাস। কি বললাম, দুটো ল্যান্ডকে যখন কানেক্ট করে একটা ছোট ল্যান্ড সেটাকে বলে ইস্থোমাস। তো এই ইস্থোমাস, এই ইস্থোমাসটার নাম কি, ইউকাটান ইস্থোমাস। এটাকে বলা হয় ইউকাটান ইস্থোমাস। তোমাদের যদি একটা আরেকটা গুরুত্বপূর্ণ ইস্থোমাসের এক্সাম্পল দিই তাহলে ভালো বুঝতে পারবে।
দেখো এটা হচ্ছে উত্তর আমেরিকা, এটা তো আমাদের নর্থ আমেরিকা, আর এ হচ্ছে আমাদের সাউথ আমেরিকা। এই নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকাকে দেখো একটা মানে সরু যে ল্যান্ড কানেক্ট করে, এই যে এটাকে কি বলা হয়, এটাও স্থমাস, যেটা বলে পানামা স্থমাস বলা হয়, পানামা, যেটা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা দুটো বড় বড় ল্যান্ডকে যে কানেক্ট করে সেটাকে বলে স্থমাস। আর দুটো ওয়াটার বডিকে বা দুটো মহাসাগরকে বা সাগরকে কানেক্ট করে যে সেটাকে বলে স্ট্রেট বা প্রণালী, যেমন পাক স্ট্রেট বা পক প্রণালী আমাদের বে অফ বেঙ্গল আর অ্যারাবিয়ান সিকে কিন্তু কানেক্ট করে। আর স্থমাস কি দুটো ল্যান্ডকে কানেক্ট করে। তেমনই আমাদের সুয়েজ, এই সুয়েজ কোথায়, এই যে সুয়েজ এখানটা, এই যে আফ্রিকা, এই যে সুয়েজ, এই সুয়েজের কাজ কি আফ্রিকা আর এশিয়াকে কানেক্ট করে, তার জন্য সুয়েজ স্থমাস। তো সেরকমই কিন্তু আমাদের যে এটার নাম হচ্ছে ইউকাটান স্থমাস, যেটা আমাদের মেক্সিকো আর কিউবাকে কানেক্ট করে। তো এখানটায় এই যে আমাদের যে ক্যারিবীয় স্রোতটা, এবার এইদিকে চলে আসো, এই ক্যারিবীয় স্রোতটা ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করলো। ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করার পরে এই স্রোতটা ইউকাটান প্রণালীও বলা হয়, কারণ এটা আবার দুটো ওয়াটার বডিকেও দেখো কানেক্ট করে। এই সাইডে আছে মেক্সিকো উপসাগর, এইদিকে আছে ক্যারিবিয়ান সাগর, তো দুটো সাগরকেও কানেক্ট করে, আবার দুটো ল্যান্ডকেও কানেক্ট করে ইউকাটান স্থমাস। তার জন্য ইউকাটান প্রণালীর মধ্য দিয়ে এই যে ক্যারিবিয়ান স্রোতটা প্রবেশ করে কোথায় পড়ছে, আসছে কোথায়, ফাইনালি আমাদের মেক্সিকো উপসাগরে আসছে। তাহলে আমাদের ক্যারিবীয় স্রোতের ক্ষেত্রে কি পড়বো আমরা, আমরা পড়বো যে উত্তর আটলান্টিক স্রোতের একটা পার্ট তো অ্যান্টিলেস নামে চলে গেল, ফ্লোরিডা প্রণালী, ফ্লোরিডা স্রোতের সাথে মিলিত হবে, ওটা ওটা ঝামেলা নেই, ওটা আমাদের ক্লিয়ার। আর একটা পার্ট যেটা ক্যারিবিয়ান সাগরের মধ্য দিয়ে ইউকাটান প্রণালীর মধ্য দিয়ে সেটা মেক্সিকো উপসাগরে কিন্তু প্রবেশ করে। এই হচ্ছে আমাদের ক্যারিবীয় স্রোতের কথা। এবার দেখো এই যে মেক্সিকোতে চলে চলে আসলো, এই মেক্সিকোতে যখন আসলো এখানটায় দেখো এবার স্রোতটা কি হয়, এই যে এরকম ভাবে পাক খায়, কারণ এখান তো আর যেতে পারে না, এরকম ভাবে পাক খেয়ে সে এই দিক দিয়ে বা রাস্তা পায় এই দিক দিয়ে বেরোয়। দেখো যেই দিক দিয়ে বেরোচ্ছে সেই এটাও কিন্তু একটা প্রণালী, এটাও কিন্তু একটা স্ট্রেট প্রণালী, কেন, কারণ এই প্রণালীটা এইদিকে মেক্সিকো উপসাগর আর এইদিকে হচ্ছে আটলান্টিক মহাসাগর, এই দুটো ওয়াটার বডিকে কানেক্ট করে যে স্ট্রেটটা, সেটা হচ্ছে আমাদের কি স্ট্রেট, ফ্লোরিডা স্ট্রেট। এই ফ্লোরিডা স্টেটের মধ্য দিয়ে বা ফ্লোরিডা প্রণালী, ফ্লোরিডা ফ্লোরিডা প্রণালীর মধ্য দিয়ে এটা প্রবেশ করে, তার জন্য এই স্রোতটার নাম হয়ে গেল ফ্লোরিডা স্রোত। তাহলে আমরা কি পড়বো, নেক্সট স্রোত পড়বো আমরা ফ্লোরিডা কারেন্ট। 2 নম্বর স্রোত এবার আমরা পড়বো ফ্লোরিডা কারেন্ট। বলতো ফ্লোরিডা কারেন্ট উষ্ণ না শীতল হবে? উষ্ণ হবে, ওয়ার্ম। উষ্ণ হ্যাঁ, হবে। দুটোই তো উষ্ণ স্রোত। কারণ সবই কিন্তু একটা জায়গা থেকেই তৈরি হচ্ছে, উত্তর নিরক্ষীয় স্রোত থেকে, আর উত্তর নিরক্ষীয় স্রোত তো উষ্ণ। তাহলে আমাদের ফ্লোরিডা কারেন্ট বা ফ্লোরিডা স্রোত বাংলাতে সেমি নোটে বাংলাতে পাবে ফ্লোরিডা স্রোত। তার মানে ফ্লোরিডা স্রোত যদি বলা হয় কাকে বলে ফ্লোরিডা স্রোত, তোমার আনসার হবে যে ফ্লোরিডা স্রোত হচ্ছে যে ক্যারিবিয়ান স্রোত এবং অ্যান্টিলেস স্রোতের ফলে যে স্রোতটা তৈরি হচ্ছে ফাইনালি, সেটাকে আমরা বলবো ফ্লোরিডা স্রোত। ক্লিয়ার, এটাই আমরা লিখবো। দেখো কথা ভাষা ভুলে গেলে ম্যাপ ওয়াইজ পড়লে তুমি কিন্তু মনে থাকবে শেষ পর্যন্ত, এটাই পার্থক্য। আর অপশনাল পড়তে হবে হাসতে হাসতে, নইলে কিন্তু আবার বাকি সাবজেক্টগুলো প্রবলেম হয়ে যাবে ডব্লিউবিসিএস এর। তার জন্য এটাকে চাপ না নিয়ে মানে হাসতে হাসতে এটাকে পড়তে হবে, অপশনাল সাবজেক্ট। মানে তোমাকে যদি প্রশ্ন করা হয় দক্ষিণ নিরক্ষীয় স্রোত, তোমার হয়তো ভাষা মনে নেই, নোট মনে নেই, কিন্তু তোমার এই কনসেপ্টটা যেন মনে থাকে কিভাবে কি তৈরি হচ্ছে। ঠিক তেমন উত্তর নিরক্ষীয় স্রোত কিভাবে কি তৈরি হচ্ছে, অ্যান্টিলেস স্রোত কোথায় থেকে এলো, ক্যারিবিয়ান স্রোত কোথায় থেকে এলো, ফ্লোরিডা স্রোত কিভাবে এলো, এই জিনিসগুলো যেন মনে থাকে। এবার
এই ফ্লোরিডা স্রোত দেখো ফ্লোরিডা প্রণালীর মধ্যে দিয়ে বেরোলো, তারপর এটা কোন দিকে যাচ্ছে, উত্তর পূর্ব দিকে মুখ হয়ে গেল না এই স্রোতটা, এই যে উত্তর পূর্ব দিকে, এটা কালো দিয়ে বোঝায়। দেখো এই স্রোতটার মুখ এবার উত্তর পূর্ব দিকে হয়ে গেল না, এরকম উত্তর পূর্ব দিকে। এবং এই যে ফ্লোরিডা স্রোত যে উত্তর পূর্ব দিকে বা প্রবাহিত হচ্ছে, এবার এই ফ্লোরিডা স্রোতের নাম পরিবর্তন হয়ে হয়ে গেল উপসাগরীয় স্রোত বা গালফ স্ট্রিম বলা হয়। এবার আমরা নেক্সট স্রোত পড়ব, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ স্রোত আটলান্টিক মহাসাগরের, যেটাকে বলে গালফ স্ট্রিম। গালফ স্ট্রিম বা উপসাগরীয় স্রোত। আজকে কিন্তু আটলান্টিক কমপ্লিট করতেই হবে। উপসাগরীয় স্রোত, গালফ স্ট্রিম বা উপসাগরীয় স্রোত, তাহলে এটা উষ্ণ হবে না শীতল হবে বলো? গালফ স্ট্রিম এটা উষ্ণ হবে না শীতল হবে বলো? গালফ স্ট্রিম এটা উষ্ণ হবে নাকি শীতল হবে, কথা শোনা যাচ্ছে? উষ্ণ। এটা উষ্ণ ওয়ার্মিং হবে। এটা উষ্ণ হবে, কারণ এটা সেই একটা স্রোত থেকেই তো সব তৈরি হচ্ছে, এখানে ঠান্ডা জলের কোনো ব্যাপার নেই কিন্তু, উত্তর নিরক্ষীয় স্রোত থেকেই সব তৈরি হচ্ছে দেখো, তাহলে এটা সে উষ্ণ স্রোতই হবে। তার মানে উপসাগরীয় স্রোত কি, আমরা যদি লিখি ভালো মতো, যে ক্যারিবিয়ান স্রোত ও ফ্লোরিডা স্রোত, এই দুটোই আমাদের মেন স্রোত। ক্যারিবিয়ান স্রোত, অ্যান্টিলেজ অতটা ইম্পর্টেন্ট না, কারণ অ্যান্টিলেজ শেষ পর্যন্ত গিয়ে ফ্লোরিডার সাথেই মিলিত হলো আমরা দেখলাম। ক্যারিবিয়ান স্রোত ও ফ্লোরিডা স্রোত মেক্সিকো উপসাগর থেকে প্রচুর জলরাশি নিয়ে বেরোবার সময় এই মিলিত যে স্রোত, এই যে ক্যারিবিয়ান স্রোত, ফ্লোরিডা স্রোত, এই যে মিলিত যে দুটো স্রোত, এই দুটো স্রোত কি ফ্লোরিডা প্রণালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমা বায়ুর ফলে, পশ্চিমা বায়ু তো অলরেডি রয়েছে আমি আগেই বললাম, পশ্চিমা বায়ুর ফলে এটা উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়। এই যে উত্তর পূর্বমুখী যে স্রোতটা ফাইনালি তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে উপসাগরীয় স্রোত। এবং খেয়াল রাখবে, উপসাগরীয় স্রোত সব থেকে স্ট্রংগেস্ট ওশান কারেন্ট, আমাদের উপসাগরীয় স্রোত সব থেকে স্ট্রংগেস্ট ওশান কারেন্ট, অর্থাৎ সব থেকে কিন্তু দ্রুতগামী, যদি বলে বিশ্বের দ্রুতগামী সমুদ্র স্রোত কোনটা, সেটা হবে এই উষ্ণ উপসাগরীয় স্রোত বা গালফ স্ট্রিম। সব থেকে দ্রুত, মানে দ্রুততম সমুদ্র স্রোত, যেটাকে স্ট্রংগেস্ট ওশান কারেন্ট বলা হয়, যার গতিবেগ 9 কিলোমিটার পার আওয়ার, এটা কিন্তু আওয়ার, যার গতিবেগ কত, 9 কিলোমিটার পার আওয়ার, এখানে লিখি 9 কিলোমিটার পার আওয়ার, যার গতিবেগ 9 কিলোমিটার পার আওয়ার, বিস্তার 100 থেকে 200 কিলোমিটার, এরকম টোটালের বিস্তার পায়, লেখার দরকার না অতটা। গভীরতা 800 থেকে 1200 মিটার পায়। বলো তো আমাকে, উপসাগরীয় স্রোতের জলের কালার কি হবে? উপসাগরীয় স্রোতের জলের কালার কি? নীল হবে। নীল, গাঢ় নীল। খেয়াল রাখবে, শীতল স্রোত আর উষ্ণ স্রোতের এটাই পার্থক্য, আমরা পরেও দেখব। উষ্ণ স্রোতগুলোর জলের কালার হয় গাঢ় নীল, আর শীতল স্রোতগুলোর জলের কালার হয় গাঢ় সবুজ। এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। এবং এই উপসাগরীয় স্রোত যখন এরকম ভাবে প্রবাহিত হচ্ছে, যখন যায়, তখন এটা পশ্চিমা বায়ুর ফলে এটা কিন্তু কোন দিকে যায়, এবার ডিরেকশন দেখো, এখানে তো পশ্চিমা বায়ু আছে, সেই পশ্চিমা বায়ুর কবলে পড়ে সেটা কিন্তু এবারে পূর্ব দিকে যায়, এরকম ভাবে পূর্ব দিকে প্রবাহিত হয়। এই যে পূর্ব দিকে প্রবাহিত হলো, এই স্রোতটার নাম হয়ে গেল উপসাগরীয় স্রোত। যখন পশ্চিমা বায়ুর কবলে পড়ে যখন পূর্ব দিকে যাচ্ছে বা নর্থ ইস্টের দিকে যাচ্ছে, তখন এই স্রোতটার নাম হয়ে যাচ্ছে আমাদের উত্তর আটলান্টিক স্রোত। দেখো, উত্তর আটলান্টিক মহাসাগর স্রোত টোটালটা, কিন্তু এই উপসাগরীয় স্রোতের পর এই স্রোতটার নাম হয়ে যাচ্ছে উত্তর আটলান্টিক স্রোত। তাহলে এবার আমাদের পয়েন্ট হবে কি, উত্তর আটলান্টিক স্রোত। এটা কি মুছে দেবো, এটা কি কমপ্লিট?
এই লেখাটা। স্যার গালফ স্ট্রিমের ডেপথ কত বললেন? গালফ স্ট্রিমের ডেপথ ওই 200, 800 থেকে 1200 এরকম। 200 তো তার বিস্তার, 100 থেকে 200 তার বিস্তার। তার লেন্থটা যদি দেখি 100 থেকে 200 কিলোমিটার, আর তার ডেপথটা যদি দেখি, গভীরতা বলি, তাহলে 800 থেকে প্রায় 1200 মিটার এরকম। বলো এটা কি হয়ে গেছে? তাহলে আমি এটা কিন্তু মুছে দেবো, কারণ একে আমাকে লিখতে হবে এবার। হ্যাঁ। তাহলে এবার নেক্সট আমরা স্রোত পড়বো 4 নাম্বার, গালফ স্ট্রিমের পর। গালফ স্ট্রিমের কথাটা কিন্তু মনে রাখবে। আমি এটা একটু অন্য কালি দিয়ে এখানটা একটু দেখিয়ে দিই, কারণ গালফ স্ট্রিম আমরা কিন্তু পরে পড়বো। এটা আমি একটু অন্য কালি দিয়ে দেখিয়ে দিই। গালফ স্ট্রিমকে আমি এই কালারটা দিয়ে দিলাম, আর কালোটা হচ্ছে আমাদের উত্তর আটলান্টিক স্রোত। এবার 4 নাম্বার স্রোত আমরা লিখব নর্থ আটলান্টিক ড্রিফট। ড্রিফট মানে স্রোত। 4 নাম্বার লিখব নর্থ আটলান্টিক ড্রিফট বা উত্তর আটলান্টিক স্রোত। উত্তর আটলান্টিক স্রোত। তাই উত্তর আটলান্টিক স্রোতের আমরা সংজ্ঞা কি লিখতে পারি? উপসাগরীয় স্রোতের, এই যে উপসাগরীয় স্রোত, এটা উপসাগরীয় স্রোতের উত্তর পূর্বমুখী, এটা অ্যাকচুয়ালি উত্তর পূর্ব দিকে যাচ্ছে, এটা নর্থ, এটা ইস্ট, ঠিক নর্থ ইস্টের দেখো মিডিলে যাচ্ছে। তো উত্তর পূর্ব অভিমুখী স্রোতটি নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপের কাছে যে গ্র্যান্ড ব্যাঙ্ক, এই যে এখানটায় নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপ আছে, এই যে এই জায়গাটা, এটাও খুব ইম্পর্টেন্ট। নিউ ফাউন্ডল্যান্ড আইল্যান্ড আমরা পড়বো, কারণ এই নিউ ফাউন্ডল্যান্ড আইল্যান্ডের কাছেই আমরা দেখবো এই সাইড থেকে ল্যাব্রাডর স্রোত আসবে। ল্যাব্রাডর স্রোত এই দিক দিয়ে আসবে, ল্যাব্রাডর স্রোত, শীতল ল্যাব্রাডর স্রোত আসবে। কারণ উপরের দিকে যে সুমেরু মহাসাগর, নিচের দিকে যেমন ছিল কুমেরু মহাসাগর, উপরের দিকে আছে আমাদের সুমেরু মহাসাগর। সুমেরু মহাসাগর মানে কি? শীতল স্রোত, ঠান্ডা উত্তরে। সেই সুমেরু মহাসাগর থেকে একটা স্রোত তৈরি হয় ল্যাব্রাডর স্রোত। ল্যাব্রাডর কেন? এটা ল্যাব্রাডর যে জায়গার পাশ দিয়ে প্রবাহিত হয়, তাহলে ল্যাব্রাডর স্রোত। এই ল্যাব্রাডর স্রোতটা, শীতল ল্যাব্রাডর স্রোত, এই নিউ ফাউন্ডল্যান্ড আইল্যান্ডের কাছে এসে উষ্ণ উপসাগরীয় স্রোতের সাথে কিন্তু মিলিত হবে। এই যে এখান থেকে আমাদের উষ্ণ উপসাগরীয় স্রোত এত দূর পর্যন্ত কিন্তু আছে। সেই উষ্ণ উপসাগরীয় স্রোতের সাথে দেখো এই যে শীতল ল্যাব্রাডর স্রোত আর উষ্ণ উপসাগরীয় স্রোত, তার মানে উষ্ণ স্রোত আর শীতল স্রোত মিলিত হচ্ছে, গরম স্রোত আর ঠান্ডা স্রোত নিউ ফাউন্ডল্যান্ড আইল্যান্ডের কাছে মিলিত হয়। আর যেখানটায় আমাদের শীতল স্রোত মানে ঠান্ডা স্রোত এবং গরম স্রোত, তার মানে দুটো জল যখন, দুরকম জল যখন মিলিত হবে, সেখানটায় হিম প্রাচীর তৈরি হয়। হিম প্রাচীর তৈরি হবে। আবার হিমশৈল আমরা দেখতে পাই, কারণ ল্যাব্রাডর স্রোত যখন এই ঠান্ডা এলাকার দিক দিয়ে আসছে, তখন ল্যাব্রাডর স্রোত তার সাথে আইসবার্গ বা হিমশৈল বহন করে নিয়ে আসে। সেই আইসবার্গের ফলে ধাক্কা খেয়ে কি হয়েছিল বলতো? 1912 সালের ঘটনা, টাইটানিক জাহাজ টাইটানিক। ডুবে গেছিল। আইসবার্গ মানে জলের ওপর যে বরফের যে আইসগুলো, মানে বরফ ভেসে থাকে, বড় বড় এরকম বরফ এরকম ভেসে থাকে, এটা হচ্ছে জল এরকম। তো সেই জাহাজ ধাক্কা খেয়ে কিন্তু এতটাই শক্ত ঠান্ডা, সেই ধাক্কা খেয়ে 1912 সালে টাইটানিক জাহাজ কিন্তু ডুবে গেছিল। কেন? সে ল্যাব্রাডর স্রোত যেহেতু শীতল জায়গা থেকে আসছে, ফলে সে আইস বরফ তার জলের সাথে বহন করে নিয়ে আসছে। আমরা জানি নদী পলি বহন করে নিয়ে আসে, কিন্তু এই যে ঠান্ডা স্রোতগুলো সমুদ্রের, তারা কিন্তু বরফ নিয়ে আসে। তো পড়বো আমরা যখন ল্যাব্রাডর স্রোত পড়বো। তো নিউ ফাউন্ডল্যান্ড খুব ইম্পর্টেন্ট জায়গা, যেখানটায় আমাদের এই যে দুটো স্রোত, দুরকম স্রোত মিলিত হয়, সেখানটায় মগ্ন চড়া তৈরি হয়, মানে মাছ উৎপাদনে একটা খুব ভালো জায়গা মগ্ন চড়া।
সেটাকেই আমরা বলবো গ্র্যান্ড ব্যাংক, যেটা এই নিউ ফাউন্ডল্যান্ডে অবস্থিত। কেন এই গ্র্যান্ড ব্যাংক তৈরি হয়? কারণ এই উপসাগরীয় স্রোত আর ল্যাব্রাডর স্রোত মিলিত হওয়ার ফলে, কারণ দুটো দু রকমের স্রোত, গরম জল আর ঠান্ডা জল। তাহলে চলে আসে নর্থ আটলান্টিক ড্রিপ বা উত্তর আটলান্টিক স্রোত। তাহলে এই উত্তর আটলান্টিক স্রোত অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে কোথা থেকে? আমাদের এই গ্র্যান্ড ব্যাংক বা মগ্নচড়া দক্ষিণ পূর্ব থেকে, আমাদের নিউ ফাউন্ডল্যান্ড, এটা এই নিউ ফাউন্ডল্যান্ডের গ্র্যান্ড ব্যাংক থেকে বা মগ্নচড়া দক্ষিণ পূর্ব থেকে এটা তৈরি হচ্ছে, এবং তৈরি হয়ে কত দূর অবধি যাচ্ছে? এটা নরওয়ে সাগর, নরওয়েজীয় সাগর বা নরওয়ে সাগর, এটা হচ্ছে আমাদের নরওয়েজীয় সাগর, এটা হচ্ছে আমাদের নরওয়ে। আমাদের নরওয়ে কোথায় অবস্থিত? এই যে এখানটায় হচ্ছে নরওয়ে অবস্থিত, এই যে এই জায়গাটায়। ম্যাপ আছে কাছে? হ্যাঁ, এটা হচ্ছে নরওয়ে আমাদের। নরওয়ে, এটা নরওয়ে, এটা সুইডেন। তো এই নরওয়ে এখানটা একটা সাগর পায়, যেটা বলে নরওয়ে সাগর বলা হয় বা নরওয়েজীয় সাগর বলা হয়। এই সাগরটার নাম কি বলা হয়? নরওয়েজীয়, মানে নরওয়েজীয়, ওয়েজিও, GIAN, এই নরওয়েজীয় সাগর বা নরওয়ে সাগরও বলা হয় এই সাগরটা। তার মানে এই সাগর পর্যন্ত অ্যাকচুয়ালি কিন্তু আমাদের উত্তর আটলান্টিক স্রোতটা কিন্তু মানে বিস্তৃত। তাহলে কোথায় থেকে? গ্র্যান্ড ব্যাংক থেকে। এই যে নিউ ফাউন্ডল্যান্ডের গ্র্যান্ড ব্যাংক, এই কালারটা এখানে বোঝা যাবে না, আমাদের নিউ ফাউন্ডল্যান্ডের গ্র্যান্ড ব্যাংক থেকে, গ্র্যান্ড ব্যাংকের দক্ষিণ পূর্ব থেকে কোথায়? নরওয়েজীয় বা নরওয়ে সাগর পর্যন্ত বিস্তৃত কে? উত্তর আটলান্টিক স্রোতটা বা নর্থ আটলান্টিক ড্রিফটটা। দেখো কালো দিয়েই আমি বুঝিয়েছি, দেখিয়েছি। তাহলে যদি তোমাকে উত্তর আটলান্টিক স্রোত লিখতে দেয়, তুমি কি লিখবে? লিখবে আমাদের উপসাগরীয় স্রোতের যে উত্তর পূর্ব অভিমুখী স্রোতটি নিউ ফাউন্ডল্যান্ড আইল্যান্ডে গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া দক্ষিণ পূর্ব থেকে একদম নরওয়ে সাগর বা নরওয়েজীয় যে স্রোতটা বা নরওয়েজীয় সাগর পর্যন্ত বিস্তৃত যে স্রোত, সেই স্রোতের নামই হচ্ছে নর্থ আটলান্টিক স্রোত। এর বাইরে আর কিছু লিখতে হবে না। উত্তর আটলান্টিক স্রোত আমরা পেয়ে গেলাম, উত্তর আটলান্টিক স্রোত। এবার স্যার, উত্তর দক্ষিণ পূর্ব থেকে মানে কোন জায়গাটা বলছি? গ্র্যান্ড ব্যাংকের এটা, এই যে এই জায়গাটা একটু খেয়াল করো, এই জায়গাটা, এটা তো নিউ ফাউন্ডল্যান্ড আইল্যান্ড। এই যদি ম্যাপটা থাকে খুব ভালো হয়। এটা হচ্ছে আমাদের নিউ ফাউন্ডল্যান্ড আইল্যান্ড। সেই নিউ ফাউন্ডল্যান্ড আইল্যান্ডে যে মগ্নচড়া বলে যে জায়গাটা আছে, মগ্নচড়া, মগ্নচড়া মানে কি? মগ্নচড়া মানে কি? যেখানটায় উষ্ণ স্রোত, উপসাগরীয় স্রোত এসে মিলিত হলো, ল্যাব্রাডর স্রোত এসে মিলিত হচ্ছে, ফলে এখানটায় মগ্নচড়া তৈরি হয়। মগ্নচড়া কাকে বলা হয়? মগ্নচড়া মানে যেখানে মাছ উৎপাদনের জন্য একটা অগভীর জায়গা বা ভালো জায়গা, মাছ উৎপাদনের জন্য বা মাছ পাওয়া যায় এখানটায় ভালো। কেন? কারণ উষ্ণ স্রোত এবং শীতল স্রোত এখানটায় মিলিত হয়, ফলে এখানটায় মগ্নচড়া তৈরি হয়, হিম প্রাচীর তৈরি হয়, মানে আইস ওয়াল, হিম প্রাচীর তৈরি হয়। এই যে মগ্নচড়াটা তৈরি হলো, চড়া, চড়া মানেই নামটা শুনতে পাচ্ছ, বাংলাতে আমরা বলি যে চড়া পড়েছে বা চর, নদীর চড়া। তো সেরকমই এখানটায় যে চড়াটা তৈরি হয় বা সেখানটায় কি মাছ চড়া মানে কি? সেটা অগভীর না গভীর হবে? অগভীর হবে, জল কম হবে, ফলে মাছ উৎপাদনের জন্য একটা ভালো জায়গা। তার জন্য এই জায়গাটার নাম হচ্ছে মগ্নচড়া, যেটাকে বলে গ্র্যান্ড ব্যাংক, গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া বলা হয়। এই গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া দক্ষিণ পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব দিক যদি বলি, এটা নিউ ফাউন্ডল্যান্ডের নর্থ যদি হয়, এটা সাউথ যদি হয়, এটা ওয়েস্ট যদি হয়, এটা ইস্ট যদি হয়, তাহলে দক্ষিণ পূর্ব ঠিক এরকম জায়গা থেকে আমাদের নর্থ আটলান্টিক স্রোতটা তৈরি হচ্ছে। দেখো এই যে এখান থেকে, এই যে কালো, আমি এখান থেকে কিন্তু শুরু করেছি কালোটা। তাহলে আমাদের গ্র্যান্ড ব্যাংক যে মগ্নচড়া তার দক্ষিণ পূর্ব থেকে তৈরি হচ্ছে স্রোতটা। তারপরে কত দূর পর্যন্ত বিস্তৃত? নরওয়ে সাগর পর্যন্ত বিস্তৃত। বোঝা গেল? বলো। হ্যাঁ এবার উত্তর আটলান্টিক স্রোতের কতগুলো বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা দেখে নিই, পয়েন্ট যদি করি, এখানটায় লেখা ক্যারেক্টারিস্টিক্স,
কতগুলো বৈশিষ্ট্য যদি বলি, 1 নম্বর বৈশিষ্ট্য যদি আমরা পড়ি, এর স্পিডটা কত বা গতিবেগ কত হতে পারে এর। উত্তর আটলান্টিক, এটা কিন্তু উত্তর আটলান্টিক স্রোত, কিন্তু মানে টোটালটা তো উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত, কিন্তু তার মধ্যে একটা স্রোত হচ্ছে উত্তর আটলান্টিক স্রোত, এবং সেটা উষ্ণ না শীতল, এটা উষ্ণ, এটা আমি লিখে দিয়েছি। এর স্পিড কত হবে? ঘন্টায় 400 মিটার। 400 মিটার কিন্তু, ঘন্টায় কিন্তু, আওয়ারে। ঘন্টায় স্পিড হচ্ছে 400 মিটার উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোতে, এই উত্তর আটলান্টিক স্রোতে। টেম্পারেচার বা উষ্ণতা কত হতে পারে? 8 ডিগ্রি সেন্টিগ্রেড। টেম্পারেচার বা উষ্ণতা সেটা হচ্ছে 8 ডিগ্রি সেন্টিগ্রেড। আর স্যালিনিটি বা লবণের পরিমাণ কত হবে? লবণের পরিমাণ এই স্রোতের 35.2% থেকে 35.7%, এরকম তার লবণ কিন্তু আমরা পাই, কারণ সমুদ্রের জলে তো লবণ পাবোই। একটা জিনিস এখানে বলে দিই, দেখো উপসাগরীয় স্রোত যখন আমরা পড়াচ্ছিলাম, উপসাগরীয় স্রোত, এখানটায় একটু, এটাই আমার ইম্পর্টেন্ট, এটা হচ্ছে উপসাগরীয় স্রোত, একটু মোটা করে দিই। এই যে উপসাগরীয় স্রোত, এটা উষ্ণ না শীতল? আমরা কি বললাম? উষ্ণ। দেখো আমাদের এটা হচ্ছে নিরক্ষরেখা, এই যে 0 ডিগ্রি নিরক্ষরেখা। তার মানে নিরক্ষরেখা থেকে উত্তর আমেরিকার এই যে এই জায়গাগুলো, কানাডা, এই জায়গাগুলো অনেকটা, মানে অনেকটা দূরে অবস্থিত না? কানাডা, উত্তর আমেরিকার এই সমস্ত জায়গাগুলো আমাদের নিরক্ষরেখা থেকে অনেকটা দূরে অবস্থিত। তাহলে আমরা জানি নিরক্ষরেখা থেকে যত দূরে অবস্থিত হবে সেই জায়গাটা শীতল হবে নাকি গরম হবে? কি জানি আমরা? শীতল হবে। ঠান্ডা শীতল হবে। হবে। ঠান্ডা হবে। তার মানে এই জায়গাগুলো ঠান্ডা হওয়ার কথা, তাই না? এই জায়গাগুলো ঠান্ডা হওয়ার কথা, হিম শীতল থাকার কথা, কিন্তু এই জায়গাগুলো হিম শীতল থাকে না। কেন হিম শীতল থাকে না? ওই উপসাগরীয় স্রোতের কারণে এই জায়গাগুলো হিম শীতল থাকে না। কারণ উপসাগরীয় স্রোতের যে উষ্ণ, এই উষ্ণতার কারণে, গরমের কারণে এই জায়গাগুলো হিম শীতল হওয়ার কথা, কিন্তু উপসাগরীয় স্রোতের গরমের যে প্রভাবের ফলে, কারণ এর ফলে যে একটা বাতাস এই দিকে যাচ্ছে, গরম বাতাস, তার ফলে সেটা হিম শীতল থাকে না। তাহলে হিম শীতল যদি না হয়, শীতল থাকার জায়গায় যদি হিম শীতল না হয়, তাহলে সেখানে নাতিশীতোষ্ণ টেম্পারেচার কিন্তু তৈরি হয়। তাহলে আমাদের যদি বলে উত্তর আমেরিকা জায়গাগুলো হিম শীতল না হওয়ার কারণ কোন স্রোত? উপসাগরীয় স্রোত। এর জন্য উপসাগরীয় স্রোত অনেক ইম্পর্টেন্ট আমাদের। আবার দেখো এই সাইড গুলো, এই যে নরওয়ে বা আমাদের, এখন হচ্ছে না, কি স্ক্রিন একদম অফ হয়ে গেছে, স্ক্রিন দেখা যাচ্ছে না। সবার সেম প্রবলেম? না স্যার, দেখতে পাচ্ছি তো। তোমার ইন্টারনেটের প্রবলেম তাহলে। এবার দেখো এই জায়গাটা যদি আমরা বলি, এই যে নরওয়ে, এই যে আমাদের ইউরোপ, মানে ইউরোপ মহাদেশের এই জায়গাগুলো যদি আমরা দেখি, উত্তর পশ্চিম ইউরোপ, এই যে উত্তর পশ্চিম ইউরোপ, এটাতে ইউরোপ আগের দিনে বলেছিলাম, এই উত্তর পশ্চিম ইউরোপ এই জায়গাগুলো আমার ঠান্ডা হওয়ার কথা নাকি গরম থাকার কথা? এই জায়গাগুলো সেম, নিরক্ষরেখা থেকে অনেক দূরে অবস্থিত, তার মানে ঠান্ডা থাকার কথা, হিম শীতল থাকার কথা। ঠান্ডার থেকে বলা ভালো হিম শীতল থাকার কথা, কিন্তু এগুলো হিম শীতল থাকে না। কেন থাকে না? কোন স্রোতের ফলে থাকে না? এই যে কালো স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোতের ফলে এই জায়গাগুলো, উত্তর পশ্চিম ইউরোপ, এই যে নরওয়ে, এই জায়গাগুলো আমাদের, নরওয়ে, সুইডেন, এই জায়গাগুলো হিমশীতল থাকার কথা কিন্তু থাকে না, কারণ উত্তর নিরক্ষীয় স্রোতের ফলে। কারণ উত্তর নিরক্ষীয় স্রোত উষ্ণ স্রোত, তার উষ্ণতার ফলে এই জায়গাগুলো কিন্তু নাতিশীতোষ্ণ টেম্পারেচার আমরা দেখতে পাই। তাহলে আমরা উত্তর নিরক্ষীয় স্রোত পড়লাম। এবার উত্তর নিরক্ষীয় স্রোতকে 4টে শাখায় বিভক্ত করা হয়, এর আবার 4টে ভাগ রয়েছে উত্তর নিরক্ষীয় স্রোতে। চলে আসি উত্তর নিরক্ষীয় স্রোতের 4টে যে শাখা। এতটুকু সবারই ক্লিয়ার তো?
মানে যা যা বললাম, কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন নেই? স্ক্রিন স্যার দেখা যাচ্ছে? উপসাগরীয় স্রোতটা একবার বলুন। উপসাগরীয় স্রোত তুমি জয়েন করেছিলে তখন? হ্যাঁ স্যার, একটু লিখছিলাম তো, লিখতে গিয়ে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, ওই জন্যই বললাম। উপসাগরীয় স্রোত কোনটা বুঝতে পারোনি বলো? উপসাগরীয় মানে স্রোত ওই জায়গাটা লিখছিলাম, ওই যে প্রচুর জলরাশি নিয়ে প্রবাহিত হয়ে ফ্লোরিডা প্রণালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়, ওর পরে আর লিখছিলাম আর বুঝতে পারিনি পার্ট। হ্যাঁ, আমাদের এইদিকে ক্যারিবিয়ান স্রোত গেল, আর ক্যারিবিয়ান স্রোত এই যে মেক্সিকো উপসাগরে যখন প্রবেশ করলো, তখন এই স্রোতটা যখন ফ্লোরিডা প্রণালীর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা হচ্ছে ফ্লোরিডা স্রোত। তার মানে ফাইনালি এই যে ক্যারিবিয়ান স্রোত আর ফ্লোরিডা স্রোত, এই যে এই দুটো স্রোত যে মিলিত হওয়ার নামটাকেই বলা হচ্ছে উপসাগরীয় স্রোত। এবং এই উপসাগরীয় স্রোত যেটা নর্থ ইস্টের দিকে প্রবাহিত হয়, নর্থ ইস্টের দিকে প্রবাহিত হয়ে এটা পশ্চিমা বায়ুর কবলে পড়ে যাচ্ছে, এই যে পশ্চিমা বায়ু, ফলে পশ্চিমা বায়ুর কবলে পড়ে গিয়ে এটা পূর্ব দিকে বা প্রবাহিত হয়। তো পূর্ব দিকে যেটা প্রবাহিত হয়, মানে পূর্ব দিক বলার থেকে উত্তর পূর্ব দিকে যে প্রবাহিত হয়, সেটা তার নাম হয়ে যাচ্ছে উত্তর আটলান্টিক স্রোত। এটাই বলেছি, অর্থাৎ উপসাগরীয় স্রোত মানে ফ্লোরিডা স্রোত এবং ক্যারিবিয়ান স্রোতের যে মিলিত স্রোতটাকে বলা হচ্ছে উপসাগরীয় স্রোত, যেটা ফ্লোরিডা প্রণালীর মধ্য দিয়ে তৈরি হচ্ছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এবার আমরা উত্তর আটলান্টিক স্রোতের যে তিনটে ভাগ পড়বো, উত্তর আটলান্টিক স্রোতের তিনটে ভাগে ভাগ করা হয় উত্তর আটলান্টিক স্রোতকে। সে তিনটে ভাগ একটু বলে দিই আমি, শুনে নাও। ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে নরওয়ে কারেন্ট। নরওয়ে কারেন্ট মানে নরওয়ে স্রোত, নোটে বাংলাতেই পাবে, নোটে ইংলিশ টার্ম হয়তো অতটা পাবে না, তার জন্য আমি ইংলিশ টার্মটা একটু লেখাই। নরওয়ে কারেন্ট বা নরওয়ে স্রোত। তাহলে নরওয়ে স্রোত আমরা কি লিখতে পারি, কেউ একজন বলো তো, সুস্মিতাই বলো, আমি কিছুই বললাম না। নরওয়ে স্রোত কাকে বলে, দেখি পারো নাকি? বলার তো চেষ্টা করো। উপসাগরীয় স্রোতটা বলো। উপসাগরীয় স্রোতটা যখন ওই নরওয়ের কাছে গিয়ে নর্থ ইস্ট বা ইস্টের দিকে মুভ করছে, সেটাই আমি নরওয়ে স্রোত বলতে পারি। অর্থাৎ উপসাগরীয় স্রোত কেন বলবো, আমরা তো চলে এসেছি উত্তর আটলান্টিক স্রোত, উপসাগরীয় স্রোত তো এখানটাই শেষ, এটা হচ্ছে উত্তর আটলান্টিক স্রোত। এই উত্তর আটলান্টিক স্রোত যেটাকে চারটে পার্টে ভাগ করা হচ্ছে, এবং উত্তর আটলান্টিক স্রোতের যে পার্টটা বা যে শাখাটা উত্তর দিকে, দেখো নর্থের দিকে প্রবাহিত হয়, উত্তরমুখী যে শাখাটা বা উত্তর দিকে প্রবাহিত হয়ে নরওয়ে সাগরেতে যায়। অ্যাকচুয়ালি আমি যদি এটা অন্য কালি দিয়ে দেখাই, এই যে এটা তো আমাদের উত্তর আটলান্টিক স্রোত, এটা এই উত্তর আটলান্টিক স্রোতের যে শাখাটা উত্তর দিকে গিয়ে, এটা তো নরওয়ে সাগর বা নরওয়ে বা আমরা বলতে পারি নরওয়েজীয় সাগর, সেই নরওয়েজীয় সাগর বা নরওয়ে সাগরে গিয়ে প্রবাহিত বা প্রবেশ করছে, সেই শাখাটার নাম হচ্ছে নরওয়ে কারেন্ট। অর্থাৎ নরওয়ে কারেন্ট কি, উত্তর উপসাগরীয় কিন্তু বলবো না, উত্তর, আচ্ছা এখানে আমি উত্তর নিরক্ষীয় লিখেছি না, কেউ তো এটা ভুল ধরিয়ে দিলে না আমাকে, এতক্ষণ বক বক করে যাচ্ছে, এটা উত্তর আটলান্টিক স্রোত। এটা স্যার আগে লেখা ছিল, মোছেননি আর বলিনি। আচ্ছা, উত্তর আটলান্টিক স্রোতের উত্তরমুখী যে শাখাটা, কি বললাম, নরওয়ে স্রোত কাকে বলে, ভালো করে দেখো, প্র্যাকটিক্যালি বোঝো। উত্তর আটলান্টিক স্রোতের উত্তরমুখী, এটা তো উত্তরের দিকে চলে যাচ্ছে, মানে এটা যদি উত্তর আটলান্টিক স্রোত হয়, তার উত্তর দিক তো এই পোর্শনটা। তো উত্তর আটলান্টিক স্রোতের উত্তর দিকে বা উত্তরমুখী যে শাখাটা কোন সাগরে যাচ্ছে, নরওয়ে সাগরে প্রবেশ করছে, সেটাকে বলা হচ্ছে নরওয়ে কারেন্ট। তাহলে নরওয়ে কারেন্ট কেন নাম হলো, কারণ এই যে নরওয়ে যে জায়গাটা,
এই নরওয়ে জায়গার পাশ দিয়ে যেহেতু এই স্রোতটা প্রবাহিত হচ্ছে, তার জন্য একে বলে নরওয়ে স্রোত বা নরওয়ে কারেন্ট বলা হচ্ছে। তাহলে নরওয়ে কারেন্ট যদি আমি বলি, উত্তর আটলান্টিক স্রোতের উত্তরমুখী শাখাটি নরওয়ে সাগরে নরওয়ের পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত হয়ে, এটা তো নরওয়ের পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত হয়ে সুমেরু স্রোতের সাথে ফাইনালি মিলিত হয়। কারণ উপরের দিকে আমরা জানি সুমেরু মহাসাগর, এইদিকে যেমন কুমেরু মহাসাগর ছিল, উপরে যেমন আছে সুমেরু মহাসাগর, সেই সুমেরু স্রোতের সাথে ফাইনালি কিন্তু মিলিত হয়। আবার ভালো করে বলি, নরওয়ে কারেন্ট কাকে বলে? উত্তর আটলান্টিক স্রোতের উত্তরমুখী শাখাটি নরওয়ে সাগরে নরওয়ের পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত হয়ে সুমেরু স্রোতের সাথে মিলিত হয়, এটাকে বলে নরওয়ে কারেন্ট বা নরওয়ে স্রোত। ক্লিয়ার এটা? তাহলে একটা পার্ট গেল। এবার চলে আসি সেকেন্ড পার্ট, 2 নাম্বার পার্ট। এবার হচ্ছে ইরমিঙ্গার কারেন্ট। কি বললাম? ইরমিঙ্গার কারেন্ট। দেখো স্রোত কিন্তু একটু গন্ডগোলের চ্যাপ্টার, প্রথম দিনে বলে দিয়েছি, তারপরে পড়তে অনেক সুবিধা হবে। এগুলো হয়ে গেলে ইরমিঙ্গার কারেন্ট। শুধু তোমাদেরই প্রবলেম না, যারা জিওগ্রাফি নিয়ে পড়ে তাদেরকেও জিজ্ঞাসা করবে, ভাই বোন কেউ থাকলে। ইরমিঙ্গার কারেন্ট, ইরমিঙ্গার কারেন্টটা কি? বাংলাতেও ইরমিঙ্গার, ইংরেজিতেও ইরমিঙ্গার, নোটেই বাংলাতে পাবে ইরমিঙ্গার কারেন্ট। তাহলে দেখো নরওয়ে কারেন্টটা কি, আগে এটা বলে যে উষ্ণ না শীতল? এটা ওয়ার্ম, উষ্ণ। কেন? কারণ এটা তো উত্তর আটলান্টিক স্রোত থেকেই তৈরি হচ্ছে, আর উত্তর আটলান্টিক স্রোত তো উপসাগরীয় স্রোত থেকেই তৈরি হচ্ছে, সবই তো উষ্ণ। তার জন্য নরওয়ে স্রোত ওয়ার্ম বা উষ্ণ। ইরমিঙ্গা স্রোত কি হবে? এটাও আমার উষ্ণ, কারণ এটাও তো সে উত্তর আটলান্টিক স্রোত থেকেই তৈরি হচ্ছে। উত্তর আটলান্টিক স্রোতের বা ড্রিফট মানেই তো স্রোত, এটাকে উত্তর ও উত্তর পশ্চিমমুখী শাখাটি, উত্তর, এটা হচ্ছে উত্তর এবং উত্তর পশ্চিমমুখী, ঠিক এরকম ভাবে যায় এই স্রোতটা, এই যে এরকম ভাবে, এটা উত্তর, এটা ওয়েস্ট, এটা এই নর্থ আর ওয়েস্ট, তাহলে উত্তর পশ্চিম দিকে বা উত্তরমুখী। তার মানে উত্তর আটলান্টিক স্রোতের একটা পার্ট দেখো এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, উত্তর আটলান্টিক স্রোতের যে শাখাটা উত্তর দিকে অথবা উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আইসল্যান্ডের পাশ দিয়ে যায়, এই যে এটা হচ্ছে আইসল্যান্ড, এই যে এটা হচ্ছে আইসল্যান্ড, আইসল্যান্ডের পাশ দিয়ে যায়, আইসল্যান্ডের দক্ষিণ পাশ দিয়ে যায়, এটা তো আইসল্যান্ডের দক্ষিণ পার্ট, তো আইসল্যান্ডের দক্ষিণ পাশ দিয়ে প্রবাহিত হয়ে এটা ফাইনালি পূর্ব গ্রিনল্যান্ড স্রোতের সাথে মিলিত হয়। পূর্ব গ্রিনল্যান্ড স্রোত কি এখানে একটু দেখিয়ে দিই, যদিও পরে পড়বো। দেখো আমি প্রথম দিনে বলেছিলাম এটা কি আমাদের গ্রিনল্যান্ড না, তো এই গ্রিনল্যান্ড, এই জায়গাটা গ্রিনল্যান্ড, এই সাদা পুরোটা হচ্ছে গ্রিনল্যান্ড। তো সুমেরু স্রোত থেকে উপরে যে আমাদের সুমেরু মহাসাগর আছে সেখান থেকেও স্রোত তৈরি হয়। তো এই সুমেরু স্রোত থেকে দুখানা স্রোত তৈরি হয়, একটা গ্রিনল্যান্ডের পশ্চিম দিক থেকে আসে এরকম ভাবে একটা স্রোত, আর একটা গ্রিনল্যান্ডের পূর্ব দিক থেকে আসে এরকম স্রোত। দুটো স্রোত গ্রিনল্যান্ডের পশ্চিম এবং পূর্ব দিক থেকে আসে। তো ইরমিঙ্গা স্রোত কি করে, উত্তর আটলান্টিক স্রোত থেকে তৈরি হয়ে ইরমিঙ্গা স্রোত কি করে, আইসল্যান্ডের দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয়ে পূর্ব গ্রিনল্যান্ড স্রোতের সাথে কিন্তু মিলিত হয়। পূর্ব গ্রিনল্যান্ড, এটা তো পূর্ব গ্রিনল্যান্ড স্রোত, পরেই পড়বো আমরা। এই পূর্ব গ্রিনল্যান্ড স্রোতের সাথে কিন্তু মিলিত হয়, এই গেল ইরমিঙ্গা স্রোত। তাহলে আমরা নরওয়ে স্রোত কি বললাম? উত্তর আটলান্টিক স্রোতের উত্তরমুখী শাখাটা নরওয়ে সাগরে গিয়ে নরওয়ের পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত হয়ে সুমেরু স্রোতের সাথে ফাইনালি গিয়ে মিলিত হবে, এটা হচ্ছে নরওয়ে স্রোত। ইরমিঙ্গা স্রোত কি উত্তর আটলান্টিকের যে শাখাটা উত্তর পশ্চিম দিক বলাই ভালো, উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আইসল্যান্ডের দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয়ে ফাইনালি সেটা পূর্ব গ্রিনল্যান্ড স্রোতের সাথে মিলিত হয়, এই স্রোতকে বলা হচ্ছে ইরমিঙ্গা স্রোত। বোঝা গেল আমার ইরমিঙ্গা স্রোত? বলো বুঝতে পারলে কিনা? এবার চলে আসি এই দিকে, তাহলে আমাদের এই দুটো স্রোত চলে গেল। নেক্সট স্রোত পড়বো আমরা রিনেল কারেন্ট। নেক্সট স্রোত পড়বো এবার আমরা রিনেল কারেন্ট, মানে উত্তর আটলান্টিক স্রোতের নেক্সট 4টে স্রোত বলেছিলাম, এবার পড়বো রিনেল কারেন্ট, আর ই
ডাবল এন, RENNELL, রিনেল কারেন্ট। রিনেল কারেন্ট বলার আগে আমি কতগুলো জায়গা একটু তোমাদের একটু মনে করিয়ে দিই। এটা তো আমাদের আফ্রিকা, আমরা জানি এটা হচ্ছে আমাদের আফ্রিকা এই জায়গাটা, আর এটা হচ্ছে আমাদের ইউরোপ মহাদেশ। বলতো এই জায়গাটার নাম কি? এই যে যেখানে আমি গোল করলাম, এটা লাল নিয়ে নি, তিনটে জায়গার নাম মাথায় রাখতে হবে। এই জায়গাটার নাম কি? এই যে যেটা এখানে দেখালাম, বলো। এটাকে বলে স্পেন, এটাকে বলে কি স্পেন। আর এই জায়গাটা, এই যে এটাকে বলে পর্তুগাল। স্পেন, পর্তুগাল। আর এই জায়গাটা ফ্রান্স। এই যে ফ্রান্স, স্পেন আর পর্তুগাল, এই যে তিনটে জায়গার কথা একটু মাথায় রাখবো। উপরেরটা কি? ফ্রান্স, এটা হচ্ছে স্পেন, এই গেল পর্তুগাল। এবার দেখো যে স্রোতটা এবার আসবে, রিনেল কারেন্টটা কি? আমাদের উত্তর আটলান্টিক, সব কিন্তু উত্তর আটলান্টিক স্রোত থেকেই তৈরি হচ্ছে। উত্তর আটলান্টিক স্রোতের এবার পূর্ব দিকে আসবে, এগুলো তো উত্তর উত্তর পশ্চিম দিকে যাচ্ছিল, এবার পূর্ব দিকে আসবে। এটা তো ইস্টের দিক, পূর্ব দিকে এরকম ভাবে একটা স্রোত কিন্তু আমরা দেখতে পাবো। পূর্ব দিকে এরকম ভাবে একটা স্রোত আসবে, এবং এই স্রোতটা আমাদের ফ্রান্স এবং স্পেনের পাশ দিয়ে, স্পেন একটু কাছে, এরকম ফ্রান্স এবং স্পেনের এরকম ভাবে যদি দেখাই আমি একটু, এক মিনিট, এরকম ভাবে স্রোতটা আসে পূর্ব দিকে। এই যে এরকম ভাবে যে স্রোতটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ফ্রান্স আর স্পেনের পাশ দিয়ে আসে। এই স্রোতটাকে বলে রিনেল কারেন্ট। তাহলে রিনেল কারেন্ট কি? আমাদের উত্তর আটলান্টিক স্রোতের পূর্বমুখী যে স্রোতটা, যেটা স্পেন এবং ফ্রান্সের পাশ দিয়ে আসছে, সেটাকে বলবো আমরা রিনেল কারেন্ট, কিন্তু বলবো রিনেল কারেন্ট। স্পেন এবং ফ্রান্সের পাশ দিয়ে আসছে, সেটাকে বলবো রিনেল কারেন্ট। নেক্সট স্রোত এবার চলে আসে আমাদের পরবর্তী স্রোত রিনেল কারেন্টের পর। এবার কি স্রোত হবে? পর্তুগাল কারেন্ট। পর্তুগাল কারেন্ট 4 নাম্বার। কি হচ্ছে ল্যাপটপে? এবার হচ্ছে পর্তুগাল কারেন্ট। পর্তুগাল কারেন্ট মানে বুঝতেই পারছো, এই রিনেল কারেন্টটা যখন স্পেন এবং পর্তুগালের পাশ দিয়ে, যে পর্তুগাল, স্পেন এবং পর্তুগালের পাশ দিয়ে প্রবাহিত হয়ে আসছে, তখন এই স্রোতের নাম হয়ে যাচ্ছে আমাদের পর্তুগাল কারেন্ট, আর কিছুই না। তাহলে আমাদের রিনেল কারেন্ট কি? উত্তর আটলান্টিক স্রোত যখন পূর্ব দিকে, উত্তর আটলান্টিক স্রোতের পূর্বমুখী শাখাটি যখন ফ্রান্স এবং স্পেন, কি বলবো, ফ্রান্স ও স্পেনের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা রিনেল কারেন্ট। আর পর্তুগাল কারেন্টটা কি? রিনেল কারেন্টের পর এই স্রোতটা যখন স্পেন ও পর্তুগালের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে, তখন এই স্রোতের নাম হয়েছে পর্তুগাল স্রোত। আর দুটো, এই সব স্রোত কি হবে? সব স্রোতই কিন্তু উষ্ণ স্রোত বা ওয়ার্ম স্রোত। এটা ওয়ার্ম স্রোত, এটা ওয়ার্ম স্রোত, সব স্রোত কিন্তু উষ্ণ স্রোত, কারণ উত্তর আটলান্টিক স্রোত থেকে কিন্তু তৈরি হচ্ছে। তাহলে আমাদের উত্তর আটলান্টিক মহাসাগর স্রোতের যে মেন যে 4টে শাখা, এই 4টে শাখা ক্লিয়ার নাকি প্রত্যেকের? তাই বলো। নরওয়ে স্রোত, ইরমিঙ্গা স্রোত, রিনেল স্রোত আর পর্তুগাল স্রোত। হয়েছে? এবার নেক্সট স্রোত চলে আসে আমরা, মুছে দিলাম তাহলে এটা আমি, এই যে লেখাটা দেবো, এটা মুছে।
তাহলে আমাদের 4টে স্রোত হলো। নর্থ আটলান্টিক স্রোত। এবার লেখো 5 নাম্বার স্রোত ক্যানারি স্রোত। একটা স্রোত যখন পড়া হয়ে যাবে অটোমেটিক বাকি স্রোতগুলো যখন আর পড়তে প্রবলেম হবে না। প্রশান্ত, ভারত। এবার নেক্সট আমরা 5 নাম্বার স্রোত এবার পড়ব। 5 নাম্বার স্রোত ক্যানারি কারেন্ট। বা ক্যানারি কারেন্ট। ক্যানারি কারেন্ট কিন্তু কোল্ড হবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার কোল্ড কেন কিভাবে হলো এখানটায়? ক্যানারি কারেন্টটাকে একটু বলে দিই যে পর্তুগাল স্রোত থেকে আমাদের তৈরি হচ্ছে ক্যানারি স্রোত। এবার এই ডিস্টেন্সটা যদি আমরা বলি কোথায় থেকে, মাদেইরা যে আইল্যান্ড আছে, যে এটা যদি আমাদের পর্তুগাল হয়, ঠিক ম্যাপটা যদি দেখো ঠিক এরকম জায়গায় মাদেইরা আইল্যান্ড। মাদেইরা আইল্যান্ড এখানে অবস্থিত কি মাদেইরা আইল্যান্ড, MADEI। এই মাদেইরা আইল্যান্ড থেকে আর এখানটায় পাবে আমাদের একটা জায়গা যেটাতে কেপ ভার্দে, এরকম জায়গা একটা পাবে যে কেপ ভার্দে বলে এরকম জায়গায় কিন্তু পাবে। এরকম জায়গাটি কেপ ভার্দে, এই যে এই জায়গা কেপ ভার্দে, বা এটা আরেকটা নামে ওকে ডাকা হয়, ক্যাবো ভার্দেও বলা হয়, ক্যাবো ভার্দে। এই মাদেইরা থেকে কেপ ভার্দে বা ক্যাবো ভার্দে পর্যন্ত বিস্তৃত যে স্রোতটা সেটা হচ্ছে ক্যানারি স্রোত। এই হচ্ছে আমাদের ক্যানারি স্রোত। ক্যানারি স্রোত এখানে একটু একটু মোটা করে দিই, এটা আমাদের ইম্পর্টেন্ট। এই যে এই হচ্ছে আমাদের ক্যানারি স্রোত। তাহলে ক্যানারি স্রোত অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে কিন্তু পর্তুগাল স্রোত থেকে। দেখো পর্তুগাল স্রোত থেকেই তৈরি হচ্ছে, এবং এর যদি কোথায় থেকে তৈরি হচ্ছে, মাদেইরা আইল্যান্ড থেকে। মাদেইরা থেকে কতদূর অব্দি বিস্তৃত, কেপ ভার্দে পর্যন্ত বিস্তৃত। এই যে এতটা অব্দি কিন্তু বিস্তৃত আমাদের ক্যানারি স্রোত। তাহলে স্যার ক্যানারি স্রোত তো আমাদের উপসাগরীয় বাই আমাদের পর্তুগাল স্রোত থেকেই তৈরি হচ্ছে। পর্তুগাল স্রোত আমরা জানি উত্তর আটলান্টিক স্রোত থেকেই তৈরি হচ্ছে, সবই উষ্ণ ছিল। তাহলে ক্যানারি হঠাৎ করে শীতল হয়ে গেল? খেয়াল রাখবে এই জায়গাটা আপ ওয়েলিং হয়। কি বললাম? এই জায়গাটায় আপ ওয়েলিং, এই জায়গাটায় আপ ওয়েলিং হয়। আপ ওয়েলিং মানে কি, নিচের জল, নিচের জল উপরের দিকে উঠে আসে এই জায়গাটায়। নিচের তো ঠান্ডা জল আমরা জানি, সমুদ্রে একদম নিচে তো ঠান্ডা জল, সেই ঠান্ডা জল উপরের দিকে উঠে আসে, আপ ওয়েলিং হয়। এর ফলে এই স্রোতটা কিন্তু আর গরম থাকে না, ঠান্ডা হয়ে যায়। তাই ক্যানারি স্রোত কিন্তু শীতল স্রোত, এটা মাথায় রাখতে হবে। পর্তুগাল, রিনেল ওগুলো সবই উষ্ণ স্রোত আমরা পড়ছিলাম, কিন্তু ক্যানারি স্রোত কেন শীতল স্রোত? কারণ এখানে আপ ওয়েলিং হওয়ার ফলে। কারণ আপ ওয়েলিং কেন হয়, এই যে পর্তুগাল স্রোতটা যে গরম ছিল, এই গরম স্রোত বা গরম জল যখন চলে আসতে ফলে আপ ওয়েলিং টাইপের হয়, মানে নিচের ঠান্ডা জল উপরের দিকে উঠতে থাকে। এই উঠার ফলে অ্যাকচুয়ালি জলটা ঠান্ডা হয়, এবং ঠান্ডা হয়ে যে স্রোতটা তৈরি করছে সেই স্রোতের নাম আর পর্তুগাল থাকে না, সেই স্রোতের নাম আমরা বলি ক্যানারি স্রোত। এবং এই ক্যানারি স্রোত শীতল স্রোত, সেটা আমরা দেখলাম আপ ওয়েলিং এর ফলে। এবং এটা আমাদের মাদেইরা থেকে বা মাদেরি আইল্যান্ড বা মাদেইরা থেকে আমাদের কেপ ভার্দে পর্যন্ত বিস্তৃত। আর আমরা আগেই পড়েছিলাম, যখন আমরা বেঙ্গুয়েলা স্রোত পড়েছিলাম, শীতল স্রোত যখন কোনো একটা ল্যান্ডের পাশ দিয়ে প্রবাহিত হয়, সেখানে কি তৈরি করে? মরুভূমি তৈরি করে না? মরুভূমি তৈরি করে। তাহলে এখানটায় এই যে মরুভূমিটা কি, তাহলে এখানটায় একটা ক্যানারি স্রোত মরুভূমি তৈরি করবে। এই যে এই মরুভূমি সাহারা। সাহারা মরুভূমি।
তাহলে সাহারা মরুভূমির ওয়েস্ট পার্টটা, পুরোটা না, এই ওয়েস্টের দিকটা, এই যে সাহারা মরুভূমি তৈরিতে কোন স্রোত দায়ী? আমাদের ক্যানারি স্রোত, সাহারা ডেজার্ট বা সাহারা মরুভূমি। আমরা যখন পড়েছিলাম এখানটায় কালাহারি, নামিবা, এগুলার জন্য কোন স্রোত দায়ী? বেঙ্গুয়েলা স্রোত। আর সাহারা মরুভূমি তৈরির জন্য কোন স্রোত দায়ী? ক্যানারি কারেন্ট, ক্যানারি স্রোত দায়ী। কেন এটা শীতল স্রোত বলে? কারণ শীতল স্রোতে তো শুষ্ক, জলীয় বাষ্প থাকে না, বৃষ্টিপাত হবে না, সেই শুষ্কতার ফলে এখানে সাহারা মরুভূমি তৈরি হয়। ক্যানারি স্রোতের কতগুলো বৈশিষ্ট্য যদি আমরা পড়ি, ক্যারেক্টারিস্টিক্স, তাহলে 1 নম্বর আমরা পড়বো এর বিস্তার কত। এর লেন্থ যদি আমরা পড়ি প্রায় 100 কিলোমিটার মতো বিস্তার পড়ব। 2 নম্বর আমরা পড়বো এর ডেপথ বা গভীরতা কত। গভীরতা আমরা পাবো 500 মিটার। আর এর স্পিড, গতি বেগ যদি বলা হয় কত, তাহলে আমরা পড়বো 13 থেকে 48 কিলোমিটার পার ডে, পার ডে কিন্তু। আর এটা আমাদের স্রোতটি পর্তুগাল স্রোত থেকে একদম তৈরি হয়েছে, পরিচিত এটা। পর্তুগাল থেকে তো আমরা দেখলাম যে মাদেইরা থেকে আমরা দেখলাম কেপ ভার্দে পর্যন্ত বিস্তৃত। তো এটা যদি কেপ ভার্দে হয়, এই জায়গাটা, এটা তো কেপ ভার্দে, ঠিক এই জায়গাটা একটা জায়গা আছে কেপ ভার্দের পাশে, এরকম জায়গায় এই জায়গাটার নাম বলা হয় সেনেগাল। কি বলা হয়? এই জায়গাটার নাম হচ্ছে সেনেগাল। এই সেনেগাল নামক জায়গায় আমরা দেখবো ফাইনালি এই স্রোতটা কোন স্রোতের সাথে মিলিত হয়ে যাচ্ছে বলতো, ম্যাপ দেখে বলো। উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়। তার মানে ফাইনালি যদি আমরা বলি উত্তর নিরক্ষীয় স্রোত, এটা কোন স্রোত থেকে তৈরি হচ্ছে? অ্যাকচুয়ালি ক্যানারি স্রোত থেকেই তৈরি হচ্ছে। কারণ যে ক্যানারি স্রোত আসলো, তারপর আবার এখানে যে স্রোতটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত। সেম আমরা এখানে যেমন পড়ছিলাম, এই যে আমাদের পশ্চিমা স্রোতটা তৈরি হচ্ছে কি, যেমন ব্রাজিল স্রোত, ফকল্যান্ড স্রোতে মিলিত জলে আবার এখানে পশ্চিমা স্রোত নামে পরিচিত, বা পশ্চিমা স্রোতটা তৈরি করে। ব্রাজিল স্রোত, ফকল্যান্ড স্রোত আমরা যেমন আগে বলেছিলাম। এই যে ক্যানারি স্রোত থেকেই কিন্তু আমাদের উত্তর নিরক্ষীয় স্রোতটা কিন্তু ফাইনালি তৈরি হয়, যেটা সেনেগাল নামক জায়গা থেকে আমাদের উত্তর নিরক্ষীয় স্রোতটা তৈরি হয়, ক্যানারি স্রোত থেকেই তৈরি হয়, এটাই ধরা হয়। স্যার, তাহলে তো স্রোতটা শীতল হওয়ার কথা, কিন্তু নিরক্ষরেখার কাছে আছে বলেই কি স্রোতটা উষ্ণ হচ্ছে? হ্যাঁ, ক্যানারি স্রোত থেকে যেহেতু তৈরি হচ্ছে, অরিজিন যদি ধরি, হ্যাঁ তাহলে তো তৈরি স্রোতটা হচ্ছে। শীতল হওয়ার কথা। এখানটাও তো কিন্তু বেঙ্গুয়েলা স্রোত শীতল নিরক্ষরেখা, ছিল, এখানেও তো বেঙ্গুয়েলা স্রোত শীতল ছিল। অ্যাঙ্গোলা কেন উষ্ণ হলো? কারণ সে নিরক্ষরেখার কাছে গেল বলে। নিরক্ষরেখার কাছে বলে এটাও আর এও আমাদের ক্যানারি স্রোত শীতল ছিল, কিন্তু নিরক্ষরেখার কাছে মানে গরম জায়গায় চলে এলো, তাহলে কি আর শীতল থাকবে? গরম হয়ে গেল, উত্তর নিরক্ষীয় স্রোত উষ্ণ হয়ে গেল। বোঝা গেল? হ্যাঁ স্যার, সব সময় তাহলে তার অরিজিনটা নির্ভর করবে না, আশেপাশের হ্যাঁ, ক্লাইমেটটাকেও দেখতে হবে। অরিজিনটা সবসময় নির্ভর করবে না। অরিজিন তখনই নির্ভর করবে যখন যেখানে কোনো গরমের ব্যাপার নেই বা নিরক্ষরেখার কোনো ব্যাপার নেই, সেখানে অরিজিনটা ম্যাটার করবে। কিন্তু যখনই নিরক্ষরেখার কাছে চলে এলো, তখন তো সে আর গরম ঠান্ডা থাকবে না, সে তো গরম হতে শুরু করবে। এখন নিরক্ষরেখার কাছে আসা মানেই স্রোত উষ্ণ, সে যত ঠান্ডাই হোক না কেন। কিন্তু নিরক্ষরেখা যদি না থাকে, তখন আমরা দেখব ওই স্রোতটা কোথায় থেকে উৎপত্তি হচ্ছে। যেমন আমরা এতক্ষণ পড়লাম উষ্ণ স্রোত, উষ্ণ স্রোত কেন? কারণ সবই উষ্ণ স্রোত থেকে তৈরি হচ্ছে, ওখানে কোনো নিরক্ষরেখার কোনো ব্যাপার বা কোনো সেরকম ব্যাপারটা কিন্তু ছিল না। বা এখানটায় আমরা যে শীতল স্রোতগুলো পড়ছিলাম, পশ্চিমা স্রোত, বেঙ্গুয়েলা স্রোত, এরা সবই শীতল, ফকল্যান্ড স্রোত সবই শীতল, কারণ এখানে নিরক্ষরেখার কোনো ব্যাপার ছিল না। আর নিরক্ষরেখা ব্যাপার না থাকা মানে সেখানে গরমের ব্যাপার ছিল না। আর যখনই স্রোতগুলো নিরক্ষরেখার কাছে চলে গেল, তখন সেটা উষ্ণ হয়ে গেল, গরম হয়ে গেল। তাহলে দেখো, দক্ষিণ নিরক্ষীয় স্রোত
যেটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ ছিল আমাদের? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ ছিল। এবার এখানে চলে এসো, উত্তর নিরক্ষীয় স্রোত, এই উত্তর আটলান্টিক স্রোত, এখানকার স্রোতগুলো কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। এটা কিন্তু ক্লকওয়াইজ, দেখো এই যে এই ডিরেকশনে ঘুরছে, তার মানে 12টা, 1টা, 2টো, 3টে, আর এটা কিন্তু উল্টো দিকে ছিল, তাহলে এটা কিন্তু আমাদের ক্লকওয়াইজ। তাহলে উত্তর আটলান্টিক স্রোতগুলো অ্যান্ড ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে চক্রাকারে আবর্তিত হয়, আর দক্ষিণ আটলান্টিক স্রোতগুলো অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে চক্রাকারে আবর্তিত হয়। বোঝা গেল এতদূর? বলো আর কতগুলো স্রোত আমরা একটু পড়বো। এবার আমরা একটু উপর থেকে কতগুলো স্রোত নিয়ে আসবো। এই যে ল্যাব্রাডর স্রোত বলছিলাম, তারপর পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত, পূর্ব গ্রিনল্যান্ড স্রোত, এগুলো আমরা একটু পড়ে নেব, ছোট ছোট জিনিস। নেক্সট স্রোত চলে আসে ল্যাব্রাডর স্রোত, বা প্রথমে গ্রিনল্যান্ড স্রোতটা একটু বলে দিই। বলে এতদূর অব্দি কনসেপ্ট কি ক্লিয়ার? কারণ এতটা অব্দি মেন ছিল, মেন জিনিস। এতটা পর্যন্ত কারো কনসেপ্ট ক্লিয়ার না থাকলে বলতে পারো। কনসেপ্ট ক্লিয়ার, ওই নামগুলো ভুলে যাচ্ছি, প্রথম নামগুলো টার্ম তো ভুলে যাবে, তো নামগুলো তোমাকে নামগুলো মনে ভুলে রাখতে হবে, নামগুলো একটা লিস্ট তোমাকে লিখে রাখবে, কারণ যখন স্পেসিফিক ওশান কারেন্ট পড়বো তখন তো আরো নাম চলে আসবে ওর, তো নামগুলো তোমাকে মনে রাখতে হবে। জায়গাগুলো মাথায় রাখবে, যে এই জায়গাগুলোর নামগুলো হচ্ছে পর্তুগাল, রিনেল, এগুলো তো জায়গাগুলোর নাম মাথায় রাখবে। রিনেল অ্যাকচুয়ালি এখানকার একজন ব্রিটিশ জিওগ্রাফার ছিল, তার নাম রিনেল, তার নাম অনুসারে অ্যাকচুয়ালি নামটা হয় জেমস রিনেলের নাম অনুসারে। তারপরে নরওয়ে, এগুলো তো বুঝতেই পারছো, নরওয়ে জায়গাটার জন্যই হয় এগুলো। ফ্লোরিডা কেন? ফ্লোরিডা প্রণালীর জন্য। ক্যারিবিয়ান কেন? অ্যান্টিলেস কেন? এগুলো তো জায়গা, কিছুটা জায়গার বেসিসে হয়, ওগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবার চলে আসি গ্রিনল্যান্ড, তাহলে আমরা 6 নাম্বার এবার চলে আসি গ্রিনল্যান্ড কারেন্ট। গ্রিনল্যান্ড বলতে গ্রিনল্যান্ড কারেন্টটা ওয়ার্ম হবে নাকি কোল্ড হবে? বলো। গ্রিনল্যান্ড কারেন্ট কোল্ড হওয়ারই কথা, কোল্ড হবে, মনে ঠান্ডা। তো হচ্ছে কোল্ড। এই যে এবার চলে আসে গ্রিনল্যান্ড, এই জায়গাটা, এই সাদাটা কোন স্রোত? এই সাদাটা মনে আছে? এই সাদাটা, এই সাদাটা বলো। ওটা উষ্ণ স্রোত, কিন্তু স্রোতটার নাম ভুলে গেছি। আরেক স্রোতের নাম তো তোমার খাতায় আছে, খাতা দেখে বলো। লিখিনি এখন, আমি প্রথমে ক্লাসটা লিখি না, পরে লিখি। এটা কে বলছে? নরওয়ে স্রোত মনে হয়। নরওয়ে স্রোত মনে হয়। নরওয়েতে, এটা নরওয়েতে এখানটায়, তো নরওয়ে এখানটায় কি করে হলো? এটা যে স্যার ইমিঙ্গাস স্রোত। দেখো এই গ্রিনল্যান্ড, আমরা জানি উপরের দিকে কি আছে আমাদের? সুমেরু মহাসাগর। এই হচ্ছে আমাদের উপরের দিকে, ধরো সুমেরু মহাসাগর, আর্কটিক বা সুমেরু মহাসাগর, আর এই হচ্ছে আমাদের গ্রিনল্যান্ড, এই হচ্ছে গ্রিনল্যান্ড আমাদের। এই সুমেরু মহাসাগর, এখান থেকে দুটো স্রোত বা স্রোত তৈরি হয়। একটা স্রোত আসে গ্রিনল্যান্ডের পূর্ব দিক দিয়ে, একটা স্রোত আসে সুমেরু মহাসাগর থেকে, আর আরেকটা আছে গ্রিনল্যান্ডের পশ্চিম দিক থেকে। এই যে এটা হচ্ছে পশ্চিম স্রোত বা পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত নাম বলতে পারো, এই স্রোতটাকে বলতে পারো পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত বলতে পারো, এটা হচ্ছে পূর্ব গ্রিনল্যান্ড স্রোত।
পূর্ব গ্রিনল্যান্ড স্রোত। তার মানে গ্রিনল্যান্ড স্রোত আমরা কি লিখব? সুমেরু স্রোত থেকে যে স্রোত তৈরি হয় সেই স্রোত গ্রিনল্যান্ডের দুপাশ দিয়ে প্রবাহিত হয়। একটা পশ্চিম দিক দিয়ে যে স্রোতটা প্রবাহিত হয় গ্রিনল্যান্ডে সেটাকে বলে পশ্চিমমুখী গ্রিনল্যান্ড স্রোত, আর একটা পূর্ব দিক দিয়ে প্রবাহিত যে স্রোতটা গ্রিনল্যান্ডে সেটাকে বলে পূর্বমুখী গ্রিনল্যান্ড স্রোত। এই হচ্ছে কথা। এবং আমরা জানি এই পূর্বমুখী যে গ্রিনল্যান্ড স্রোতটা সেটা ফাইনালি কার সাথে মিলিত হয়? পূর্বমুখী গ্রিনল্যান্ড স্রোতটা এই সাদা স্রোতের সাথে মিলিত হয়। সাদা স্রোতের নাম কি? ইরমিঙ্গা স্রোত, যেটা আমরা পড়েছিলাম উত্তর আটলান্টিক স্রোত থেকেই তৈরি হয় ইরমিঙ্গা স্রোত। তার মানে পূর্ব গ্রিনল্যান্ড স্রোতটা সেটা কিন্তু ফাইনালি ইরমিঙ্গা স্রোতের সাথে কিন্তু ফাইনালি মিলিত হয়। এই গেল পূর্ব গ্রিনল্যান্ড স্রোতের পার্ট। পশ্চিম গ্রিনল্যান্ড স্রোতটা এবার কি হয়? পশ্চিম গ্রিনল্যান্ড স্রোতটা দেখো এই সাইড থেকে ল্যাব্রাডার, মানে আমাদের ওই যে সুমেরু মহাসাগর থেকে আসে একটা স্রোত যেটাকে বলা হয় ল্যাব্রাডার। এই ল্যাব্রাডার এখানটা একটা বে পাবো যেটাকে বলা হয় যে বাফিন বে। এই যে এই জায়গাটা ভালো করে তাকাও, এই যে এই জায়গাটা যে উপসাগর, যদি ম্যাপটা দেখো সেটাকে বলে বাফিন বে। এই জায়গাটা বলা হয় বাফিন বে, বাফিন উপসাগর। দেখো এত কিছু লেখার দরকার নেই, কিন্তু যদি একবার এগুলো ঢুকে যায় মাথায় বাফিন বে এই জিনিসগুলো, তাহলে কিন্তু তোমার অনেক পড়া সুবিধা হয়ে যাবে। তার জন্য আমি প্রায় একটু বলে দিচ্ছি এগুলো। বাফিন বে, যদি ম্যাপটা আমি তার জন্য আগে থেকে ম্যাপ বলে দিয়েছি রাখার জন্য। বাফিন বে, আর এটাকে কি বলে? ডেভিস স্ট্রেট। এই যে এই জায়গাটা এটাকে বলা হচ্ছে কি ডেভিস স্ট্রেট, ডেভিস স্ট্রেট। স্ট্রেট মানে কি? প্রণালী, যেটা দুটো ওয়াটার বডিকে কানেক্ট করে। তাহলে কাকে কাকে কানেক্ট করে? ডেভিস স্ট্রেট। এই সাইডে হচ্ছে যে বাফিন বে, আর এই সাইডে হচ্ছে আমাদের ল্যাব্রাডার সি বা ল্যাব্রাডার সাগর এটাকে বলা হয়। সেই ল্যাব্রাডার সাগর এবং বাফিন বে এই দুটো ওয়াটার বডিকে কানেক্ট করে ডেভিস স্ট্রেট বা ডেভিস প্রণালী। অথবা সুমেরু মহাসাগর উপরের দিকে যে আর্কটিক আছে, সুমেরু মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকেও কানেক্ট করে, সেটাকেও আমরা বলতে পারি ডেভিস স্ট্রেট বা ডেভিস প্রণালী। যেমন আমাদের ফ্লোরিডা প্রণালী ছিল মেক্সিকো এবং আটলান্টিককে কানেক্ট করে, সেরকমই ডেভিস সুমেরু এবং আটলান্টিককে কানেক্ট করে। অথবা বাফিন বে এবং ল্যাব্রাডার সমুদ্রকেও বা সাগরকেও কিন্তু কানেক্ট করে। এটা দেখবে ম্যাপে ল্যাব্রাডার সি এখানে লেখাই আছে, এখানেও দেখবে বাফিন বে লেখা আছে, আর এটা হচ্ছে ডেভিস স্ট্রেট বা প্রণালী। তার মানে ফাইনালি আমাদের যে বিষয়টা পড়তে হবে, সেই সুমেরু স্রোত থেকে বা সুমেরু মহাসাগর থেকে একটা স্রোত আসছে আমাদের, সেটা হচ্ছে আমাদের, এটা সবুজ কালি দিয়েই দেখায় যেহেতু শীতল স্রোত, সেটা বাফিন বে থেকে ডেভিস স্ট্রেট হয়ে, আচ্ছা এটা বোঝা যাবে না, বাফিন বে থেকে ডেভিস স্ট্রেট হয়ে এরকম ভাবে আসে এবং ল্যাব্রাডার সিটি ল্যাব্রাডারের পাশ দিয়ে প্রবাহিত হয়, তার জন্য ল্যাব্রাডার স্রোত। এবং সেটা ফাইনালি গিয়ে মিশছে কথায়? কোন স্রোতের সাথে? সেই উষ্ণ উপসাগর স্রোতের সাথে মিলিত হয়। তাহলে আমাদের নেক্সট স্রোত হবে 7 নাম্বার, সেটা হচ্ছে ল্যাব্রাডার কারেন্ট। স্যার এই জায়গাটা আরেকবার বলুন। আসছি তো লিখতে গেলে হবে না, আগে শুনে নাও, নোট তো পেয়ে যাবে, আগে ভালো করে শুনে নেবে। কিন্তু লিখে কি হবে? কনসেপ্ট যদি মাথায় না থাকে। ল্যাব্রাডার কারেন্ট কি? আমার কোল্ড বা ঠান্ডা, কারণ এটা সুমেরু স্রোত থেকে আসছে উপরের দিক থেকে। কি বললাম? ল্যাব্রাডার কারেন্ট বাফিন বে, অ্যাকচুয়ালি সুমেরু স্রোত থেকেই তৈরি হচ্ছে। বাফিন বে থেকে ডেভিস প্রণালী হয়ে ল্যাব্রাডার সিটি, এখানে ল্যাব্রাডার, সেই ল্যাব্রাডার জায়গায় পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে এটাকে ল্যাব্রাডার স্রোত। এবং এই স্রোতটা বাফিন বে থেকে ডেভিস স্ট্রেট হয়ে ফাইনালি উপসাগর স্রোতের সাথে মিলিত হয়। এই যে উপসাগর স্রোত আমি আগেই বলেছি, এবং কোথায় মিলিত হয়? নিউ ফাউন্ডল্যান্ডে। আগেই বললাম আমি, নিউ ফাউন্ডল্যান্ড আইল্যান্ডে আমাদের শীতল ল্যাব্রাডার স্রোত এবং উষ্ণ উপসাগর স্রোত কিন্তু মিলিত হয়। এবং আমরা জানি যেখানটায় দুটো স্রোত, একটা হচ্ছে উষ্ণ স্রোত আর শীতল স্রোত মিলিত হয়, মাথায় রাখবে এই যে শীতল স্রোত ল্যাব্রাডার স্রোত, এটা হচ্ছে গাঢ় গ্রিন কালার হয়, সবুজ কালার হয়। আর উষ্ণ স্রোত যেটা হচ্ছে আমাদের উপসাগর স্রোত, সেটা হচ্ছে গাঢ় ব্লু কালার হয়। তার মানে ঠান্ডা স্রোতগুলো গাঢ় সবুজ কালার, আর উষ্ণ স্রোতগুলো গাঢ় ব্লু কালার হয়। তাহলে উপসাগর স্রোত গাঢ় ব্লু, আর ল্যাব্রাডার স্রোত গাঢ় গ্রিন কালার।
এই দুটো স্রোত দেখো, একটা ঠান্ডা আর একটা গরম, এই দুটো স্রোত নিউ ফাউন্ডল্যান্ড আইল্যান্ডে মিলিত হয়। এর ফলে সেখানটায় হিম প্রাচীর তৈরি হয়, মগ্নচড়া তৈরি হয়। গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া মৎস্য ক্ষেত্রে উৎপাদনের জন্য বিখ্যাত। সেই মগ্নচড়া বা গ্র্যান্ড ব্যাংক সেটা আমরা দেখতে পাই কোথায়? নিউ ফাউন্ডল্যান্ড আইল্যান্ডে দেখতে পাই, যেহেতু এখানে দুটো স্রোত মিলিত হয়। আর ল্যাব্রাডর স্রোত আইসবার্গ বা হিমশৈল নিয়ে আসে, আমরা আগেই বললাম ঠান্ডা হিমশৈল নিয়ে আসে। এবং এই হিমশৈলর ফলে 1912 সালে টাইটানিক জাহাজ বাধা পেয়ে সেটা কিন্তু ডুবে যায়। আর এই ল্যাব্রাডর স্রোতের সাথেই আমাদের এই যে পশ্চিম দিকে যে গ্রিনল্যান্ড স্রোতটা, সেটা কিন্তু ল্যাব্রাডর স্রোতের সাথে ফাইনালি মিশে যায়। পূর্ব দিকের গ্রিনল্যান্ড স্রোতটা আমাদের ইরমিঙ্গারের সাথে মিশে যায়, আর পশ্চিম দিকে গ্রিনল্যান্ড স্রোত এই যে এটা কিন্তু ল্যাব্রাডর স্রোতের সাথেই মিশে যায়। এই গেল ল্যাব্রাডর স্রোত। স্যার, দুটো স্রোত যেখানে মার্জ হচ্ছে, উষ্ণ আর ঠান্ডা দুটো যেখানে মার্জ হচ্ছে, সেখানে স্রোতটা হিমশৈল আছে, কিন্তু স্রোতের ইয়েটা কিরকম হবে? ঠান্ডা না গরম? হিমশৈল যখন ঠান্ডা তো হবেই বুঝতে পারছি, কিন্তু গরম স্রোতটা মিশে জলটার ইয়ে, সেখানে স্রোতটা কিরকম হবে এটা বুঝতে পারছি না। সেখানে ঠান্ডাও থাকে, কিছুটা গরমও থাকে, একটা নাতিশীতোষ্ণ টাইপের তৈরি হয়। কিন্তু নাতিশীতোষ্ণ হলে সেখানে তো ইয়েটা কি করে থাকবে? আইল্যান্ড যেটা হিম প্রাচীর হচ্ছে সেটা কিভাবে থাকবে? হিমবাসে সে কন্টিনিউ তো জল নিয়ে আসছে, ঠান্ডা জল, এ তো থেমে নেই, এ তো কন্টিনিউ জল নিয়ে আসছে ঠান্ডা। আমাদের সুমেরু স্রোত থেকে ল্যাব্রাডর স্রোত তো কন্টিনিউ জল নিয়ে আসতেই থাকছে, সে ঠান্ডা। এ তো এনে একবার থেমে গেল, উপসাগর স্রোত উষ্ণ বেশি হয়ে গেল এমনটা না, কন্টিনিউ ঠান্ডা, এখানে কন্টিনিউ গরম। এই ঠান্ডা গরমের ফলে সেখানে ঠান্ডার পার্সেন্টেজ থাকে, গরমের পার্সেন্টেজ থাকে, তবে কিছুটা হলে ঠান্ডা পার্সেন্টেজ থাকে বেশি, কারণ বরফ নিয়ে আসে এখানে। কারণ এখানটা এমনি তো টেম্পারেচার কম, কারণ এটা নিরক্ষীয় অঞ্চল থেকে অনেক দূরে অবস্থিত, এমনিতেই নাতিশীতোষ্ণ হিমশীতল থাকার কথা। আবার এদিকে ঠান্ডা পরিমাণটা বেশি, তাই উষ্ণতার পরিমাণ একটু হলেও কম থাকে, কিন্তু ঠান্ডার পরিমাণ বেশি থাকে, কারণ এটা অলরেডি নিরক্ষরেখা থেকে অনেক দূরে অবস্থিত। বোঝা গেল? হ্যাঁ স্যার। লাস্ট স্রোত আমাদের উত্তর আটলান্টিকের, সেটা হচ্ছে 6 নাম্বার এবার করব, আর্কটিক কারেন্ট বা সুমেরু স্রোত। সুমেরু স্রোতটা একটু বলে দিই। আমরা যেমন কুমেরু স্রোত বলেছিলাম, এখানটায় পশ্চিমা স্রোত চলে গেল, বা সুমেরু স্রোত বা আর্কটিক কারেন্ট সবই কিন্তু শীতল, কিন্তু এগুলো এই যে আমাদের ল্যাব্রাডর বলো, পশ্চিম গ্রিনল্যান্ড, পূর্ব গ্রিনল্যান্ড সবই কিন্তু শীতল। সুমেরু স্রোত তো শীতল হবে। সুমেরু স্রোত আমরা কি লিখতে পারি? উত্তর আটলান্টিক মহাসাগরে, এই যে উত্তর আটলান্টিক মহাসাগরে যে স্রোতগুলো আমরা এতক্ষণ পড়াশোনা করলাম, উত্তর আটলান্টিক মহাসাগরে যে শীতল স্রোতগুলো আমরা পড়লাম, তার বেশিরভাগই স্রোত কিন্তু এই সুমেরু স্রোত থেকেই কিন্তু তৈরি হচ্ছে। শুধু এইটুকুই আমরা লিখবো। কি লিখবো? সুমেরু স্রোত, শুধু পয়েন্ট বাড়ানোর জন্য আর কি। সুমেরু স্রোত কি লিখবো? উত্তর আটলান্টিক মহাসাগরে যে স্রোতগুলো, যে শীতল স্রোতগুলো আমরা দেখছি, সেই শীতল স্রোত কিন্তু সবই, প্রায় সবকটাই আমাদের সুমেরু স্রোত থেকে কিন্তু আসছে। উপরের যে সুমেরু মহাসাগর বা সুমেরু স্রোত থেকে কিন্তু সৃষ্টি হয়। এইটুকুই লিখবো। এবার একটা জিনিস এখানটায় লক্ষ্য করব আমরা, দেখো আমাদের উত্তর আটলান্টিক মহাসাগরের যে স্রোতগুলো বা কারেন্টগুলো পড়ছি আমরা, মেন কারেন্ট কিন্তু চারখানা। কি কি? একটা উত্তর নিরক্ষীয় স্রোত মানে উষ্ণ, উপসাগরীয় স্রোত সেটা উষ্ণ, উত্তর আটলান্টিক স্রোত সেটা উষ্ণ, আর একটা আছে ক্যানারি স্রোত, সেটা হচ্ছে শীতল। এই চারটে স্রোত কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। দেখো আমি যেখানে ক্লকটা দেখিয়েছি, এই যে ঘড়িটা, এই জায়গাটা এবার তোমরা একটু লক্ষ্য করো, এই জায়গাটা, এই ফাঁকা জায়গাটা,
একটা বার নিতে পারছি না। দেখো এই জায়গাটা, এই জায়গাটার দিকে একটু খেয়াল রাখো। এই জায়গাটা, বলো তো এই জায়গাটার নিচে কোন স্রোত আছে? এই জায়গাটার নিচে কোন স্রোত আছে? বলো, তোমরা কে কথা বলছো না কেন? বলো। উত্তর নিরক্ষীয় স্রোত। হ্যাঁ সেটা বলো। সে উত্তর নিরক্ষীয় স্রোত। তাহলে একটা স্রোত পেলাম উত্তর নিরক্ষীয় স্রোত, এরকম ভাবে প্রবাহিত হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত। এই যে নেক্সট এখানটায় কোন স্রোত পাবো? বাদিকে এই জায়গাটায়, বলো। সে উপসাগরীয় স্রোত। উপসাগরীয় স্রোত। নেক্সট উপরে এই জায়গাটা, উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত। উত্তর উত্তর আটলান্টিক বলো, মহাসাগরের না বলে। মহাসাগরে তো টোটালটা কি ব্যাপার। উত্তর আটলান্টিক স্রোত। নেক্সট এটা ক্যানারি স্রোত। এই হচ্ছে চারটে মেন স্রোত। দেখো এই চারটে স্রোতের ফলে এই মিডিলে, মিডিলে কোনো স্রোত আমরা পাই না, অর্থাৎ জলের কোনো স্পিড আমরা পাই না। এই চারটে স্রোত এইভাবে আবর্তন করার ফলে, চক্রাকার আবর্তন করার ফলে, দেখো এরকম ভাবে আবর্তিত যদি হয় এরকম ভাবে, এর মিডিলে এরকম জায়গায় কোনো স্রোত বা স্পিড আমরা দেখতে পাই না। এই যে স্রোত শূন্য যে জায়গাটা তৈরি হলো, এই জায়গাটা স্রোত শূন্য যে জায়গাটা তৈরি হলো, সেখানে কি হবে? সেখানে আগাছা বা শৈবাল জন্মায়, তাই এটাকে বলা হয় শৈবাল সাগর বলা হয়। শৈবাল সাগর বলা হয়। তাহলে শৈবাল সাগর আমরা আটলান্টিক মহাসাগরে দেখতে পাই, বা যেটাকে বলা হয় সারগাসো সি বলা হয়। SARGASSO সি। এই শৈবাল সাগর বা সারগাসো সি, এটা কোথায় তৈরি হয়? আমাদের উত্তর আটলান্টিক স্রোতে যে স্রোতগুলো আমরা পাই, উত্তর নিরক্ষীয় স্রোত, উপসাগরীয় স্রোত, উত্তর আটলান্টিক স্রোত, ক্যানারি স্রোত, এগুলো চক্রাকারে আবর্তিত হওয়ার ফলে এদের মিডিল পোর্শনে কোনো স্রোত, কোনো স্পিড আমরা দেখতে পাই না। এই যে স্পিড থাকে না এদের মিডিলে, বা স্রোত শূন্য থাকার ফলে এখানে যে আগাছা বা শৈবাল গুলো জন্মায়, তাকে বলে শৈবাল সাগর। এবং এখানটায় কোনো আমরা উদ্ভিদ পাই না, প্ল্যাংটন পাই না, মাছ কিছুই জন্মায় না এরকম জায়গায়। এর জন্য এই জায়গাটাকে বলা হয় জীবহীন মরুভূমিও বলা হয়। এই শৈবাল সাগরকে জীবহীন মরুভূমিও বলা হয়, জীবহীন মরুভূমি। এবং এছাড়াও এটা একমাত্র সাগর, এটা এমন একটা সাগর যার কোনো উপকূল রেখা নেই, তাই তো ল্যান্ড নেই এখানটায়। একমাত্র সাগর, যদি প্রশ্ন করে একমাত্র সাগর যার উপকূল রেখা নেই, শৈবাল সাগর। তাহলে শৈবাল সাগর এই চারটি স্রোতের মিডিলে স্রোত শূন্য থাকার ফলে যে আগাছা বা শৈবালটা জন্মায়, দ্যাট ইজ কল শৈবাল সাগর বা সারগাসোস সি বলা হয়। এখানে কোনো মাছ উদ্ভিদ আমরা পাই না, তার জন্য জীবহীন মরুভূমি আমরা বলি। আর একমাত্র সাগর যার কোনো উপকূল রেখা নেই। বলো ক্লিয়ার?
এই গেল আমাদের আটলান্টিক ওশান কারেন্টস গুলো। দুটো পার্টে ভাগ করলাম, সাউদার্ন আর নর্দার্ন, দুটোই আমাদের কমপ্লিট। আমি নেক্সট দিন এটার একটা পড়া নেব, মানে আমি লিখতে দেব, একটা টাইম দিয়ে দেব, তোমরা লিখবে, দিয়ে আমাকে জমা দেবে এই সপ্তাহের মধ্যে, মানে শুক্রবার আসার আগেই আমি হয়তো ওই বৃহস্পতিবার নাগাদ, বুধ বৃহস্পতিবার নাগাদ আমি কিন্তু পড়াটা নেব, সেটা আমি আগেই জানিয়ে দেব। তো এটা তোমরা রেডি করবে। ম্যাপটা একটু, ওই ম্যাপ করতে অসুবিধা হবে না, ম্যাপটা আঁকার একটু চেষ্টা করো, যেরকমই পারো। খুব ভালো আঁকাতে হবে এমনটা না, পেন্সিল ইউজ করবে না, যে নর্মালি যেরকম পারো দুদিন প্র্যাকটিস করো, ইউটিউব ঘেটে বা যেখানে ঘেটে দেখো তুমি পারবে। খুব ভালো আঁকাতে, আগে আগে নর্থ আমেরিকা সাউথ আমেরিকা আঁকানো অভ্যাস করো, তারপরে আফ্রিকা আঁকানো অভ্যাস করবে, ঠিক এরকম পজিশনে রাখবে আমাদের নিরক্ষরেখাটা, তারপরে এখানটা ইউরোপটা আঁকানো অভ্যাস করবে। এটা দুদিন প্র্যাকটিস করো, মানে প্রত্যেক দিন, আজকে হয়তো আধ ঘন্টা টাইম দাও, কালকে আধ ঘন্টা টাইম দাও, তোমার ওয়ার্ল্ড ম্যাপ উঠে যাবে অনেকটাই। তাহলে নোট তোমরা কালকে পেয়ে যাবে।